তো আজকের বিশেষ ব্যাপারটা ক্লাসের সেটা হচ্ছে যে সামনে পরীক্ষাকে কাছে রেখে আমাদের বিশেষ কিভাবে জিনিসগুলো পড়া উচিত। আমি অন্তত যে পার্টগুলো আপনাদের পড়িয়েছি বা পড়াই বা পড়াবো, যেটাই আপনাদের ক্ষেত্রে হোক অ্যাপ্লিকেবল, সেই পার্টগুলো সামনের নেটকে মাথায় রেখে কিভাবে আমরা প্রস্তুতি নেব, একদম 3 পয়েন্টে আমি একটু বলার চেষ্টা করব। ঠিক আছে? প্রথম পার্ট সবাই আমরা জানি, আমি বেদ পড়াই। বেদের ক্ষেত্রে, নেটের ক্ষেত্রে বিশেষ করে মূলত মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এগুলো ঋগ্বেদের, সামবেদের, যজুর্বেদের, অথর্ববেদের 4 পার্ট। অর্থাৎ ঋগ্বেদের কটা মন্ত্র, কটা ভাগ, মানে কয় ভাগে ভাগ করা হয়, কটা আরণ্যক, কটা উপনিষদ, তাদের অধ্যায়ের সংখ্যা কত, তাদের মধ্যে থাকা মন্ত্রগুলোর সংখ্যা কত, সেইগুলোকে কটা ভাগে ভাগ করা হয়েছে, কোন মতে কোন শাখা অনুযায়ী শাখা মানে ভাগ অনুযায়ী কটা মন্ত্র, বাসকল শাখা অনুযায়ী কটা মন্ত্র, হ্যাঁ, জৈমিনীয় শাখা অনুযায়ী কটা মন্ত্র, কঠোর শাখা, কপিস্থল শাখা অনুযায়ী, অন্য শাখা অনুযায়ী, মন্দীন শাখা অনুযায়ী, কৈপল অনুযায়ী, শৈল অনুযায়ী, এই যে প্রত্যেকটা শাখা ভেদে মন্ত্রের সংখ্যা, অধ্যায়ের সংখ্যা আলাদা। এই টোটাল বিষয়টা আমাদের মনে রাখতে হবে। মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদের শাখা। ঠিক আছে? খুব কমন জায়গা, কিন্তু হিসেবে অনেক সময় গুলিয়ে গিয়ে করে পরীক্ষা ভুল হয়ে যায়। এখান থেকে কোশ্চেন আসেই আসে। এছাড়া সূক্তের যে বিষয়টা আছে, আমাদের যে সূক্তগুলো পাঠ্য, সেই কটা সূক্ত আছে সেগুলো ঋষি, ছন্দ, দেবতা, সূক্তের সংখ্যা এবং মন্ত্রের সংখ্যা। এই কটা জিনিস। সূক্তের সংখ্যা মানে কি? সূক্তের কততম সূক্ত এটা, ধরুন 1-এর 121, 29 পুরুষ সূক্তের সংখ্যা যেমন, হ্যাঁ, 33 বিশ্বামিত্র নদীর সূক্তগুলো সব দশম মণ্ডলে আছে বেশিরভাগ। এইরকম ধরনের যে সূক্তের সংখ্যাগুলো, এইগুলো খুব ইম্পর্টেন্ট। এইগুলোকে একবারও বাদ দেবেন না। এইগুলোকে একবার হলে চোখ বুলিয়ে যাবেন। হচ্ছি নেটে এইখান থেকে কোয়েশ্চেন পাবেনই পাবেন। ঠিক আছে? এটা যারা যারা শুনতে পাচ্ছেন, আশা করি এবার নেটটা একটু ভালো হয়েছে। সবাই ভালো করে এই জায়গাটা মাথায় রাখবেন। ঠিক আছে? ভালো করে স্ক্রিনে চোখ রাখবেন, বুঝে যাবেন এইগুলো আপনাদের পড়তে হবে। এরপর কি, সব কটা সূক্তের পরিচয় বলেছি। এরপর বিশেষ করে সব সূক্তগুলো তো এইগুলো দেখতে হবে, বা সূক্তগুলোও পড়তে হবে, কিন্তু বিশেষ করে অগ্নি, ইন্দ্র, অক্ষ, কাল, পুরুষ, এই কটা বিশেষ সূক্তের সায়ন ভাষ্য দেখতে হবে। বাকিগুলো না দেখলেও চলবে। এই কটা সূক্তের সায়ন ভাষ্য আপনাদের দেখতেই হবে। এবং ভাষ্য অপরিচিত যে শব্দগুলো, ওই যেমন দিবে দিবে, রহিম, অশ্নবত, এরকম যে আনকমন পদগুলো ব্যবহার হচ্ছে সূক্তে, সেই পদগুলোর অর্থ সায়ন ভাষ্যে কি করছে। এইখান থেকে প্রতিবার একটা করে কোশ্চেন আসে সায়ন ভাষ্য দিয়ে, অন্তত 2-1 বার অন্তর অন্তরই আসে। ঠিক আছে? এরপরে আমরা যাচ্ছি বেদাঙ্গে। ক্ষেত্রে প্রতিটা বেদের বেদাঙ্গ, ধরুন ঋক, সাম, যজু, প্রত্যেকটা বেদে বেদাঙ্গের মধ্যে কি পড়ে, শিক্ষা গ্রন্থগুলোর নাম কি, তারপর হচ্ছে কল্পসূত্র অর্থাৎ গৃহ্য সূত্র, ধর্মসূত্র, শূল্যসূত্র, হ্যাঁ, যদিও শূল্যসূত্র যজুর্বেদের থাকে। এই যে 4টে সূত্র রয়েছে, শূল্য, যৌত, গৃহ্য, ধর্ম, এই 4টে সূত্রের নাম, শিক্ষা গ্রন্থগুলোর নাম। এছাড়াও প্রতিটা বেদের উপবেদ, উপাঙ্গ, এবং তাদের যে প্রতিটা বেদের আলাদা আলাদা টিকাকার আছে, সেই টিকাকারে এবং কোন টিকাকার আগে কোন টিকা পরে তাদের ক্রম। ঠিক আছে? প্রতি একাধিক শাখা আছে, এক একটা গ্রন্থে এক এক রকমের শাখার সংখ্যা। চরণ ব্যূহ মতে, আমাদের মৎস্য পুরাণ মতে, এইসব মতে যে শাখাগুলো, সেই শাখাগুলো কটা এটা মনে রাখতে হবে, এবং কোনটার মতে শাখা এটা মনে রাখতে হবে। এছাড়া প্রতিটা বেদের যে প্রথম যে করলেন ওয়েস্টার্ন স্কলাররা, অর্থাৎ জার্মানি, তারপরে ইংরেজিতে, এইসব ভাষাতে যে অনুবাদ হয়েছে, প্রথম যিনি অনুবাদ করেন তার নাম, এছাড়াও তারপরে অনুবাদ করেন তাদের ক্রম, কে আর পড়েন, এইটা মনে রাখতে। যে গবেষক রয়েছে তাদের দ্বারা রচিত বেদের কাল,
এই যে এদের যে বেদের কালগুলো যে বলা হচ্ছে বেদ রচনার, সেটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। এছাড়াও বৈদিক সাহিত্যের ওপর ওয়েস্টার্ন স্কলাররা, পাশ্চাত্য যারা দার্শনিক বা পণ্ডিত পাশ্চাত্য পণ্ডিতদের মধ্যে বেদ সম্বন্ধে যেসব গ্রন্থ লেখা হয়েছে, অর্থাৎ ম্যাক্স মুলারের যেমন ইন্ডিয়া হোয়াট ক্যান টিচ আস, এরকম ধরনের অনেকের প্রত্যেকের ওয়েস্টার্ন স্কলারের অনেকেরই অনেক বই আমি মেটেরিয়াল পেয়েছি, আপনারা গুগল সার্চ করেও দেখ। এই ধরনের কোয়েশ্চেন প্রতিবার থাকে এবং এগুলো এত না, চেষ্টা করবেন যত একবার করে দেখে রাখার। এর উপরে এক বইও আছে ওয়েস্টার্ন স্কলার্স বেদা বলে ইংরেজিতে, সেটাও এখন দেখা সম্ভব নয়, অন্তত গুগল সার্চ করে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এইটা তার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেনের জন্য যদি জিআরএ আটকে যায়, তাহলে এইরকম কোয়েশ্চেনে আটকায়। প্রচলিত শাখাগুলো আছে, তাদের প্রত্যেকটার নাম এটা কিন্তু আমাদের সবাইকে জানতে হবে। যে অপ্রচলিত শাখা, এরকম একটা উদাহরণ দিই, ছিল শিশির শাখা কোন, সবার নিশ্চয় মনে থাকবে শিশির শাখা। এটা খুব আনকমন শাখা, সবার দেখে মনে হচ্ছিল যে কোন বেদ হবে, যে যার মতো গেস করে এসছেন। কিন্তু আমাদের মেটেরিয়ালেও ছিল, যদি কেউ না থাকে বুদ্ধি খাটাতেন তাহলে বুঝতে পারতেন যে শৈশের শিক্ষা গ্রন্থ আছে, তাহলে শিশির থেকে শৈশরীয় শব্দটা আসতে পারে। এই শিক্ষা গ্রন্থ দিয়েও শাখা থাকতে পারে, আমি বলে দিলাম আপনাদের যাতে চমকে না যান পরীক্ষায়, তাহলে অ্যান্সার হবে। ঠিক আছে, এরকম ট্রিকি কোয়েশ্চেন পড়বে। আর মেলানো, ক্রম, স্তম্ভ এসব তো যদি এগুলো পড়লে তাতে লাভ হবে। অনেকটা ব্রাহ্মণ আছে, সেই 6টা ব্রাহ্মণকে আমরা ক্রম অনুযায়ী কিভাবে মনে রাখবো। আমি দেখুন একটা সুন্দর মানে কি বলবো ছড়া বানিয়ে দিয়েছি বা একটা লাইন লিখে দিয়েছি ওই মাইন্ড ম্যাপটাই কি, প্রৌঢ়ি তাণ্ডব করছেন নামে এশিয়ার কথাটায় কোনো ভুল নেই। আমাদের ধর্মাচরণের জন্য অধিকার, আমার কথা স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি বলুন স্যার, একটু সবাইকে জিজ্ঞাসা করুন যে সবার কি খুব প্রবলেম হচ্ছে, একটু জিজ্ঞাসা করুন না স্যার। আমি তো অফ করে অন করলাম তারপর, কিন্তু আপনার কথা 3 ভাগই শুনতে পাচ্ছি না, একটু দেখবেন। হ্যাঁ স্যার, প্রবলেম হচ্ছে, একবার তো স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। প্রচন্ড প্রবলেম হচ্ছে স্যার, আপনার কথা যদি 3 ভাগই না শুনতে পারি তাহলে কি বলবো বুঝতে স্ক্রিনও দেখা পারছি না। যাচ্ছে না, কিছুই শোনা যাচ্ছে না একদম, মানে স্ক্রিনটাও দেখা যাচ্ছে না স্যার। মাঝে মাঝে তো প্রায় সময় স্ক্রিন উড়ে যাচ্ছে, তারপর আপনার কথা 3 ভাগই শোনা যাচ্ছে না। সত্যি স্যার, ক্লাসটা খুব প্রবলেম হচ্ছে। ও বাবা, এখন কি শোনা যাচ্ছে? এই এখন কি শোনা যাচ্ছে? আপনার 2-4টে কথা শোনা যাচ্ছে, তারপর আবার সেই সেম প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা আমি দেখছি ঠিক আছে, আর একবার ট্রাই করবো, নইলে আজকে ক্লাস। স্যার বলছি যে একটু সমস্যা হচ্ছে, কিন্তু এরকম নয় যে একদমই সব শোনা যাচ্ছে না, মাঝে মাঝে একটুখানি আটকে আটকে যাচ্ছে। তো একটু দেখুন যেখানে নেটওয়ার্কটা ভালো আছে, দেখে একটুখানি দেখুন। দেখি ট্রাই করা যায় কিনা। মনে হয় না এতটা সমস্যা হওয়া উচিত। আমি ইউজুয়ালি ক্লাস নিচ্ছি, সেই মোবাইলে নিচ্ছি, সেই সিস্টেমে নিচ্ছি, ভগবান ব্যাপারটা। ঠিক আছে, তা যদি অন্যরকম বেটার হয় কিনা। এখনো কি একই অবস্থা রয়েছে স্ক্রিনের? হ্যালো, একটু রেসপন্স করবেন। এখন কিন্তু বেটার হয়েছে? স্যার এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যালো, আর কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, এখন একটু কথা শোনা যাচ্ছে না আমার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্পিডে বলবো, আপনারা
একটু ভালোভাবে কানটা লাগাবেন যাতে আমি দ্রুত বলে বেরিয়ে যেতে পারি, যেহেতু আমারও নেটওয়ার্ক একটু বেশি এসছে এখন দেখছি। এবার একটু ভালো করে শোনা যাবে। সেটা হচ্ছে যে সামবেদের যে ব্রাহ্মণগুলো রয়েছে সেই ব্রাহ্মণগুলো দেখুন একটা ক্রম বলা আছে, দেখুন প্রৌঢ়টি তাণ্ডব করছেন সংবিধান না মেনে, ঋষি আর দেবতার উদ্দেশ্যে পুজো না দেওয়ায়। ঠিক আছে, সবাই শুনতে পেয়েছেন এটা? হ্যালো? হ্যাঁ স্যার। একটু রেসপন্স করবেন, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো এখানে দেখুন প্রৌঢ় মানে প্রৌঢ় বান্ধব, প্রৌঢ় ব্রাহ্মণ বা পঞ্চবিংশ ব্রাহ্মণ, তাণ্ডব মানে সংবিধান থেকে ব্রাহ্মণ, ঋষি দেবতা ব্রাহ্মণ, এই কটা ব্রাহ্মণ গুলোকে দেখুন এখানে একসাথে হওয়ার চেষ্টা হয়েছে। ঠিক আছে, আর্য ব্রাহ্মণ, তো আর্য ব্রাহ্মণ আর আর দেবতাদের দৈবত ব্রাহ্মণ রয়েছে। ঠিক আছে, এই যে গোটা বিষয়টা ব্রাহ্মণগুলো একটা ছকে আনার চেষ্টা হয়েছে এবং ক্রমে দেয়া হয়েছে। তো এটা মনে রাখলে আপনাদের অন্তত বেদের ব্রাহ্মণের যদি কোনো কারণে ক্রম দেয় এবার পরীক্ষায়, তাহলে কিন্তু এটা কাজে লাগবে। তো এটা মাথায় রাখবেন, এটা খুব ট্রিক্স একটা দিলাম সহজে। তারপর হচ্ছে আমাদের যে ছন্দ আছে সেই ছন্দর মধ্যে জগতি পর্যন্ত ছন্দের একটা ক্রম লাগে, তো সেটা মনে রাখার একটা সহজ উপায় দিয়েছি, সেটা হচ্ছে গে ওনার বৃষ্টি পড়ে তীব্র জ্বর এসেছে। ঠিক আছে, তো এখানে দেখুন গে মানে হচ্ছে, তো এখানে গে শব্দটা দিয়ে গায়ত্রী, উনার মানে উষ্ণিক, অকালে হচ্ছে অনুষ্টুপ, বৃষ্টি শব্দটা দিয়ে বৃষ্ণিক, পরে থেকে পংক্তি, তীব্রর তি থেকে হচ্ছে ত্রিষ্টুপ, আর জ্বরের জ থেকে হচ্ছে জগতি। তাহলে গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃষ্ণিক, পংক্তি, ত্রিষ্টুপ, জগতি, গে উনার অকালে বৃষ্টি পড়ে তীব্র জ্বর এসেছে। এটাকে মনে রাখলে এই ক্রমটা মনে থাকবে। এরপরে ঋগ্বেদের ঋষিদের নাম, এই যে ঋগ সমুদ্র থেকে আমাদের কি বলবো কান্ন পর্যন্ত, আমি কান্নকে এক্সট্রা ধরছি যদিও ধরে না, এই পর্যন্ত নবম মণ্ডল অষ্টম মণ্ডল পর্যন্ত যে ঋষিগুলো আছে তাদের নামের একটা ক্রম মনে রাখার একটা উপায় এখানে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এইখানে দেখুন একটা শর্ট বানানো হয়েছে, সেটা হচ্ছে গ্রীষ্মকালে বৃষ্টির অভাবে কান গরম হয়ে গেল। একটু অমান্য মনে রাখার ক্ষেত্রে এটা সুবিধা হবে। দেখুন গ্রি দিয়ে হচ্ছে গ্রীত সমুদ, ঠিক আছে, ব্রি হচ্ছে গ্রীষ্মকালে বৃষ্টি, যেটা আমার মনে পড়ছে না, ব্রি দিয়ে বাম, ওহো গ্রি বি বা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে নাম হট করে ওটা ব্রি রফলা দেখতে আমার নিজের গুলিয়ে গেছিল, ওটা বেশি ধরে নিতে হবে বোঝার জন্য, আকারের জন্য। তারপরে বামদেব, বাদলার বামদেব, তারপরে অভাবে হচ্ছে অ দিয়ে হচ্ছে অত্রি, আর ভ দিয়ে হচ্ছে ভরদ্বাজ, হ্যাঁ, তারপরে হচ্ছে কান্ন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাতে গ্রীষ্মমোদ, বিশ্বামিত্র, বামদেব, অত্রি, ভরদ্বাজ, কান্ন। ঠিক আছে, এই হচ্ছে ঋষিদের নামের একটা ক্রম। গ্রীষ্মকালে বৃষ্টি বাদলার অভাবে কান গরম হয়ে গেল, এটা কাজে লাগাতে পারেন পরীক্ষার ক্ষেত্রে, যদি ঋষিদের আসে কাজে লাগবে। আচ্ছা, বেদ শেষ হলো, আমরা ঋগ্বেদের প্রাতিসাখ্যে যাচ্ছি। বর্ণের যে ক্রম সেটা আমাদের প্রচলিত বর্ণক্রম থেকে আলাদা, মানে থেকেও আলাদা, আমাদের সাহিত্যের থেকেও আলাদা। এইখানে ক্রমটা অ আ ই দীর্ঘ, বস্তু দীর্ঘ, ও ওই ও, এই ক্রমে সাক্ষী আছে। এই ক্রম খুব সহজে এড়িয়ে যায়, কিন্তু যেহেতু এটা চেঞ্জ করা ক্রম আছে, একটু আনকমন আছে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এই ক্রমটা একটুখানি চোখে রাখবেন সবাই। এটা কয়েকটা সংজ্ঞা আমাদের মনে রাখতে হবে, স্পেশাল কিছু সংজ্ঞা, সেটা হচ্ছে সমানাক্ষর, স্পর্শ,
তস্থ বর্ণ, উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ, অঘোষ বর্ণ, শুষ্ক বর্ণ, রক্ত সংযোগ, নামী, রেফি, বিবৃতি, দম, প্রবৃত্ত। এই কটা সংজ্ঞা যদি আপনারা ইউজ করেন, বিশেষ করে এই সংজ্ঞা যদি পড়েন, তাহলে অন্তত পরীক্ষা উতরানোর ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, এই সংজ্ঞা আপনারা মনে রাখবেন। এরপরে পরের পার্টে যাচ্ছি। এরপরে পাণিনীয় শিক্ষার ক্ষেত্রে মূলত টিকা ও টিকাকার এবং তাদের ক্রম, কে আগে প্রথম টিকা লেখেন পাণিনীয় শিক্ষার উপরে, কে পরে লেখেন, তাদের রচয়িতাকে পাণিনীয় শিক্ষার এবং টিকা রচয়িতাকে, টোটাল পাণিনীয় শিক্ষার শ্লোক সংখ্যা কত, এই কটা বিষয় মনে রাখার মতো। এবং তারপরে সমূহ এবং ব্রহ্মমতে পাণিনীয় শিক্ষা মধ্যে টোটাল বর্ণের সংখ্যা কত, এই বর্ণগুলি হয়েছে, অর্থাৎ 21টা, তারপরে 22টা, তারপরে 5টা, অর্থাৎ ভাগে 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 স্পর্শ বর্ণ, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আবার দেখা যাচ্ছে না? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। যার সমস্যা হচ্ছে লেফট হয়ে গিয়ে জয়েন করো। এখন যাচ্ছে, মাঝে মাঝে স্যার অফ হয়ে যাচ্ছে। আমার মনে হয় নেটে আর সমস্যা হবে না। আমি একদম একটা ভয়ঙ্কর পজিশনে এসে পড়াচ্ছি ছাদের কাছে, এবার অসুবিধা হওয়া উচিত নয়। স্যার আপনি কন্টিনিউ করুন, স্যার আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, আলোটাও নিভিয়ে দিতে পারছি, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে বর্ণের সংখ্যা, এবং তা তো বললাম শব্দ কিভাবে উৎপন্ন হচ্ছে, ওই মন মস্তিষ্কে ধাক্কা মারছে, তারপর সেটা হৃদয়ে আসছে কিভাবে, এই যে একটা প্রসেস বলা আছে না, কিভাবে বর্ণ উৎপত্তি হচ্ছে পাণিনীয় শিক্ষায়, এই ক্রমটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। এটা প্লিজ একটু মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় আসে, আমার মনে হচ্ছে এই বছরের জন্য এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। এছাড়াও কণ্ঠে যে স্বরগুলো উৎপন্ন হচ্ছে, তাদের ছন্দ এবং স্থান কি হচ্ছে, কি ছন্দে কি স্থানে সেই বক্ষ থেকে কণ্ঠ থেকে কিরম শব্দ উৎপন্ন হচ্ছে সেটা বলা হয়েছে। স্বর, কাল, স্থান, অনুপ্রদান, এই যে বিভাগগুলো বলা শব্দ, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবেন। এরপর স্বরের মধ্যে বিশেষ করে প্রভৃতি যে সপ্ত স্বর, এগুলো কোথায় কোথায় কোন উদাত্ত অনুদাত্ত বা প্রভৃতিতে কোনগুলোর মধ্যে কোনটা পড়ে, কোন বিভাগে এটা কোন প্রয়োগ হয়, সেটা মাথায় রাখতে হবে। মাত্রা জ্ঞান ও আচ্ছা, এদের জ্ঞান কিভাবে হবে এবং এগুলোকে উচ্চারণ কিভাবে করতে হবে সেটা নিয়ে পাণিনীয় শিক্ষায় বলা হয়েছে। স্ত্রী বাঘ যেমন তার বাঘের বাচ্চাকে গলাটা আবার এক স্থান থেকে অন্য স্থানে রেখে আসে, তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না, উচ্চারণ করতে হবে শব্দগুলোকে এইভাবে, অর্থাৎ খুবও জোর দেওয়া যাবে না, কিন্তু বিশাল জোর দিয়ে আপনি করছেন, কিন্তু তার মধ্যে যেন একটা সুন্দর ব্যালেন্স থাকে, এই কথাটা বলা হয়েছে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। উত্তম আর অধম শ্রেণীর পাঠক কাকে বলে, তাদের সংজ্ঞা, তারা কয় প্রকার, যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে মাথায় রাখতে হবে। কার পর কি আছে, লিখিত প্রভৃতি যে ক্রমটা আছে এটা মাথায় রাখতে হবে। বর্ণ উচ্চারণ করার জন্য যে 18 প্রকার বর্জ্য স্থান, এই স্থানগুলো দিয়ে উচ্চারণ করা যাবে না, ক্ষেত্রে তাদের তাদের ক্রম হবে। প্রাক মধ্যম শ্রবণ, তারপরে তৃতীয় শ্রবণ, মতো কোন স্থান থেকে বক্ষ উরু প্রভৃতি কোন স্থান থেকে বেদ পাঠ সেটা মাথায়, সেটা পরীক্ষার প্রভৃতি যে ওই হস্তকল্প অতপট্টতে গোটা বেদাঙ্গের অঙ্গগুলির তুলনা দিয়ে সেই সংজ্ঞাটা অবশ্যই সেটা কত নাম্বার শ্লোক, তার কিভাবে সাজানো আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। অঙ্গুলি স্থান স্পর্শে স্বরের উচ্চারণ, কোন আঙুলের কোন মাথায় বুড়ো আঙুল বা অন্য আঙুল ছুঁয়ে, কোন জায়গায় ছুঁয়ে উদাত্ত কখন অনুদাত্ত এইগুলো উচ্চারণ করব, সেটার একটা বিবরণ দেওয়া রয়েছে, সেটা পরীক্ষার ক্ষেত্রে স্থান অনুযায়ী কোনটা, কত মাত্রা ময়ূরের ডাক,
বেজির ডাক আছে, চাষ পাখির ডাক আছে, এদের ডাকগুলো কোন মাত্রাকে নির্ণয় করে সেটা বলা আছে। 4টি বেদের যে শিক্ষা গ্রন্থ ঋক, সাম, যজু, অথর্ব, এদের একাধিক শিক্ষা গ্রন্থের লিস্ট আমাদের মেটেরিয়ালে বড় করে দেয়া আছে। এটা আপনাদের মুখস্থ রাখতেই হবে। পারেন তো ক্রম মুখস্থ করুন, পরীক্ষায় কি আসবে কোনো গ্যারান্টি নেই। এবার ঢুকছি সোজা স্মৃতিতে। মনুসংহিতার যে আরো নাম আছে সেই নামগুলো, মনুসংহিতায় কোন ছন্দ ব্যবহার হয়েছে, তার প্রাথমিক পরিচয়, রচনা কিভাবে হয়েছে, মনুসংহিতা আর আগে কত শ্লোকে ছিল, তারপর কমতে 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 কত শ্লোকে গিয়ে থেমেছে সেটা জানতে হবে। টিকা আছে কি কি, ঠিক আছে, টিকা আছে কি কি, তার টিকাগুলোর ক্রম কেমন আছে, কোনটার পর কোন টিকা রচিত হয়েছে, কোনটা প্রাচীন কোনটা আধুনিক, তার একটা ক্রম থেকে কোশ্চেন এসছে, আবার আসতে পারে ওটাকে ঘুরিয়ে উল্টো রকম কোনটা আধুনিক তারপর থেকে পিছিয়ে দেওয়ার কথা বলতে পারে, উল্টো করে কোশ্চেন দিতে পারে। তার কটা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের বিষয়বস্তু আমাদের জানতে হবে। 10 জন মহর্ষির নাম মনুসংহিতায় বলা আছে, 14 জন মনুর নাম বলা আছে, এবং এইসব মহর্ষিদের থেকে ক্রমে ক্রমে দেবতা এবং অসুরদের উৎপত্তি হয়েছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এরপর অহোরাত্র, পিতৃগণ এবং দেবগণের যে দিন রাত্রির টাইমিং, মানে এক এক একজন দেবতার একদিনের সমান মানুষের কত দিন রাত্রি, কিভাবে কাউন্ট করা হয়েছে, কত পল, কত ক্ষণ, এইগুলো দিয়ে একটা দিন কিভাবে তৈরি হচ্ছে, 4টে যুগ কিভাবে তৈরি হচ্ছে, এইগুলো সব মাথায় রাখতে হবে। এইগুলো শ্লোকগুলো আমাদের দেখতে হবে, সংখ্যাটা কাউন্ট করে রাখতে হবে। মনুসংহিতা অনুযায়ী একটা পঞ্চভূতের আলাদা ক্রম আছে। সবাই আমরা দর্শনে পঞ্চভূত পড়ে যাই, মনুসংহিতায় পড়ি না, কিন্তু এবার টুইস্ট দিয়ে যদি পঞ্চভূতের ক্রমটা মনুসংহিতা অনুযায়ী দিয়ে দেয় তাহলে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলবে। এটা দেখে আসতে হবে। প্রত্যেকটা মনুর একটা মন্বন্তর কাল থাকে, সেটা কাউন্ট করা হয়েছে, সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রত্যেকটা যুগের নিজস্ব ধর্ম আছে। 4টে যুগের, এই সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যে যুগের কোনটা কোনটা ধর্ম, কি যুগে কোন কোন যুগে কি পালন করা উচিত, এইটা আমাদের দেখে রাখতে হবে। আসতেই পারে, এটা ছক মিলিয়ে আসতে পারে, ক্রম মিলিয়ে আসতে পারে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে ধর্মের লক্ষণ, ধর্মের প্রমাণ, দেশ সীমানা সম্বন্ধে যা বলা হয়েছে, সংস্কার, এই যে 16 প্রকার সংস্কার, কারোর মধ্যে 10বিধ সংস্কার, এই সংস্কারগুলো কেমন ভাবে করতে হয়, তাদের কি বৈশিষ্ট্য, উপনয়ন থেকে শুরু করে বিবাহ, চূড়াকরণ, পুংসবন প্রভৃতি যে সংস্কার, সেগুলো ব্রাহ্মণের কত কালে করা উচিত, ক্ষত্রিয়ের কখন করা উচিত, কি বস্ত্র পরে করা উচিত, কিভাবে করা উচিত, এইগুলো নিয়ে আলোচনা আছে। এগুলো অবশ্যই দেখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। যে কোনো একটা দিয়ে দিয়ে বলতেই পারে যে এটা কার ক্ষেত্রে হবে। 12 বছর বয়সে পৈতে কার হয়, 24 বছর পর্যন্ত কার সাবিত্রী অপত্রিত থাকে, এরকম কোশ্চেন আসতেই পারে। আচ্ছা, অঙ্গুলি মূলে বিভিন্ন তীর্থের অবস্থান আছে, বুড়ো আঙুলের মূলে, আমাদের মধ্যমার মূলে, তারপরে হচ্ছে হাতের উল্টো দিক দিয়ে জল ফেললে বা সামনে দিয়ে জল ফেললে কিভাবে কোনটা কোন স্থান বলা হয় তীর্থস্থান। এগুলো সাধারণত আমাদের যারা তর্পণ করেন, তর্পণ যদি কারুর পিতৃলোক কেউ গত হন তারা জানবেন নিশ্চয়ই, ব্যবহার হয় এই জিনিসটা। এখন এইটা মনুসংহিতা বর্ণনা দেয়া আছে, এটা জানা দরকার। তো এটাও একটা কোয়েশ্চেন হতেই পারে, কোন স্থানের সঙ্গে স্থান মিলিয়ে ছক দিয়ে দিতে পারে। আচার্য, উপাধ্যায়, গুরু, ঋত্বিক, অধ্যাপক প্রভৃতি, এদের লক্ষণগুলো কি এটা দেখতে হবে, লক্ষণগুলো, এদের মধ্যে কে শ্রেষ্ঠ সেটা বলতে হবে। লাস্ট পর্যন্ত দেখবেন মাতাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, এরকম একটা। ব্রহ্মচারী দ্বিতীয় এবং তৃতীয় জন্ম হয়। দ্বিতীয় জন্ম হয় হচ্ছে এই সাবিত্রী গ্রহণের মাধ্যমে, অর্থাৎ পৈতে উপনয়নের মাধ্যমে আর শিক্ষা গ্রহণের মাধ্যমে। তৃতীয় জন্ম হয় তার কিভাবে, কখন হয়, এটাও খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতেই পারে, এটা রাখতে হবে মাথায়। ব্রহ্মচারীর কি কর্তব্য, গুরুর প্রতি তার কি কর্তব্য, সেটা, এই কর্তব্যের একটা বড় লিস্ট আছে, অনেক কটা শ্লোক এই নিয়ে আলোচনা আছে, কি কি করবে কি কি করবে না, কি তার ডিউটিস, এই আলোচনা রয়েছে। এবং এইটা আমাদের এইখান থেকে যে কোনো পার্ট দিয়ে দিতে বলে এরকম কোশ্চেন আসতে পারে, এই বৈশিষ্ট্যগুলো কার, গৃহস্থের, ব্রহ্মচারীর, রাজার বা অন্য কারুর। দেখা যাবে এমন বৈশিষ্ট্য তুলবে দেখে মনে হবে যেন ওগুলো গৃহস্থেরও কর্তব্য, কিন্তু আসলে ওগুলো ব্রহ্মচারী কর্তব্য। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের সজাগ হতে হবে। আচ্ছা, কাকে কার মূর্ত প্রতীক বলা হয়েছে, মূর্তি স্বরূপ বলা হয়েছে, জ্ঞানের স্বরূপকে, বিদ্যার স্বরূপকে, ব্রহ্মের স্বরূপকে, এরা মনুসংহিতা এরপরেই আলোচনা হয়েছে। আচ্ছা, অন্য কালে মানে আপদকালে বিদ্যা গ্রহণ। সবসময় বলছে ব্রাহ্মণ গুরুর থেকে পড়াশোনা শিখবে,
হঠাৎ করে বলছে যে আপদকালে তুমি ক্ষত্রিয় গুরু, চাইলে বৈশ্য গুরুর থেকেও পড়াশোনা শিখতে পারো, মানে শিক্ষা গ্রহণ করতে পারো। এটা তো একটা রেয়ার ব্যাপার, এটা তো হিসেবেই মেলে না, কি করে হলো? কিন্তু এটা বলছে, ওরা পারমিশন দিচ্ছে, মনু পারমিশন দিচ্ছে। ইট মিনস এটা একটা আনকমন জায়গা, অপরিচিত জায়গা। সাধারণ মনুসংহিতার যা বলা হয়েছে তার থেকে উল্টো বলা হচ্ছে। তার মানে এই জায়গাটাকে থেকে ওরা হাইলাইট করতে পারে, এখান থেকে কোয়েশ্চেন আসার ঘোর সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই এটা আমাদের চোখে রাখতে হবে। কিভাবে পড়াশোনা শেষে দক্ষিণা দান করতে হয় সেই বিষয়ে আলোচনাটা দেখতে হবে। এরপর সপ্তম অধ্যায়ে কোন কালে কোন কোন দেবতার সমকক্ষ হয়ে ওঠেন রাজা। হ্যাঁ, একজন রাজা কোন কোন দেবতার সমকক্ষ, ওই সূর্য, যম, অনিল, প্রবীর, চন্দ্র, এদের যে সমকক্ষ, কোন কোন দেবতার সমকক্ষ লিস্ট আসতে পারে, ক্রম আসতে পারে, এটা মনে রাখতে হবে। কিভাবে মাৎসন্যায় হয়, মাৎসন্যায়ের কারণ কি, এবং মাৎসন্যায়ের ফলে কি হতে পারে। মাৎসন্যায় কখন হবে? যখন ঠিকভাবে রাজা দণ্ড প্রয়োগ করবেন না, দোষীদের শাস্তি দেবেন না, যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দেবেন না, গন্ডগোল করে ফেলবেন, ঠিক ভীষণ দণ্ড প্রয়োগ করে ফেলবেন, উপযুক্ত দণ্ড দেবেন না। এই রকম গন্ডগোল যখন রাজা করবেন তখনই মাৎসন্যায়। দুর্বলদেরকে যখন পীড়িত করবে সবলেরা, অতিরিক্ত বলেরা, মাৎসন্যায়ের সৃষ্টি হবে। এই মাৎসন্যায়ের কারণ এবং তার ফল কি, এই জায়গাটা দেখতে হবে সপ্তম অধ্যায়। যে কটা ব্যাসন আছে, ক্রামজ, ক্রোধজ, এদের ক্রম, এদের নাম, এবং এদের মধ্যে একের থেকে অপরটি কোনটি বেশি ক্ষতিকারক সেই ক্রম, এগুলো মুখস্থ রাখতে হবে নেটের জন্য। দূতকে কিভাবে নিয়োগ করতে হবে, তার দূতের যে কার্য সেটা কিরকম হবে, দুর্গ কয় প্রকার, তার মধ্যে ক্রমগুলো কি 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 কি, কোন দুর্গের পর কোন দুর্গের বর্ণনা মনু দিয়েছেন, এবং তার মধ্যে কোনটা শ্রেষ্ঠ দুর্গ। সবাই নিশ্চয়ই জানি যে গিরি দুর্গ বা নৃদুর্গ, গিরি দুর্গকে সে শ্রেষ্ঠ দুর্গ বলা হচ্ছে। কেন? কারণ সেটা হচ্ছে পর্বতের ওপরে এবং ওইখান থেকে বেশি শত্রুকে মারা যায়। যেহেতু উঁচু পজিশন থেকে যদি একটা পাথরও গুড়িয়ে ফেলে দেওয়া হয়, সেটা অনেক জনকে মেরে দিয়ে চলে যাবে। এই যে বিষয়গুলো, এইগুলো মাথায় রাখতে হবে। এগুলো খুব কনসেপচুয়াল জায়গা মুখস্থের থেকে, তো এই পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। ক্রমটা ইম্পর্টেন্ট। চারটে যে উপায়, সাম, দাম, ভেদ, দণ্ড, এদের আলোচনা করা হয়েছে, এইগুলো দেখতে হবে কিভাবে মনু আলোচনা করেছেন। কর কিভাবে গ্রহণ করতে হবে, যোগের মতো অল্প অল্প, বাছুরের মতো অল্প অল্প করে, বাছুর যেমন দুধ খায়, যোগ যেমন রক্ত চষে, সেরকম অল্প অল্প করে রাজা কর নেবেন, জোর করে বেশি নেবেন না। কিভাবে যুদ্ধের জন্য ব্যূহ নির্মাণ করতে হবে, ওই যে চক্রব্যূহ যেখানে ফেসে গেল অভিমন্যু, এরকম চক্র ছাড়াও আরো একাধিক মকর ব্যূহ আছে, দণ্ড ব্যূহ আছে, এরকম অর্ধবৃত্ত ব্যূহ আছে, বৃত্ত ব্যূহ আছে, আরো বিভিন্ন প্রকার ব্যূহ আছে। মনুসংহিতায় কিছু বিশেষ কয়েকটা ব্যূহের কথা আলোচনা করা হয়েছে, সেটা আমাদের দেখতে হবে। এবং এর মধ্যে শ্রেষ্ঠ ব্যূহ কোনটা মনু বলেছেন, এটা আমাদের দেখতে হবে, পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তারপরে এই প্রসঙ্গে আমি এখানে লিখিনি, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ওই যে বিষয়গুলো থাকে যে যদি ব্রাহ্মণ পড়াশোনা না করেন, বিদ্যা শিক্ষা না করেন, তাহলে সেই হস্তিময় মৃগ, চর্মময় মৃগের মতো তিনি হয়ে যান। তার কোনো যোগ্যতা থাকে না, তার কোনো অ্যাপ্লিকেশন থাকে না, সে আর নামেই ব্রাহ্মণ থাকে। এই রকম যে তুলনাগুলো করা হয়েছে না, যে যে যার কাজ না করলে সে কিরকম অকেজো হয়ে যায়, সেইটা নিয়েও কোশ্চেন এসেছিল। আমরা যেবার নেট দিয়েছিলাম, এত বছর বাদে সেই জায়গাটা রিপিট করতেই পারে, কেননা সম্ভবত সিলেবাস বদলাবে পরের বার। তো এই জায়গাটাকে আমাদের একবার দেখে নিতে হবে। যোগক্ষেম কাকে বলে? যোগক্ষেম হচ্ছে ওই রক্ষিতের রক্ষণ আর রক্ষিতের মানে অলব্ধের লাভ এবং লব্ধের বিবর্ধন, এটাকেই যোগক্ষেম বলা হয়। এই বিষয়ে যা আলোচনা রয়েছে মনু যেটা বলেছেন সেটা দেখতে হবে। সারগুণ্যের যে প্রয়োগ যুদ্ধে, যান, আসন, সন্ধি, দৈদীভাব, এই যে বিষয়টা আছে যুদ্ধের ক্ষেত্রে, সেই নিয়ে দেখতে হবে। আর বিশেষ কিছু স্পেশাল শ্লোক আছে না, যেমন আচার ও পরম ধর্ম, ধর্মের কিছু লক্ষণ টুকটাক এরকম শ্লোক আছে, যেগুলো অনেক সময় শ্লোক দিয়ে বলে এটা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, না সপ্তম অধ্যায়ের মনুসংহিতার বা অর্থশাস্ত্রের শ্লোক কিনা। সেরকম বিশেষ কিছু শ্লোক আমরা বোধহয় মেটেরিয়ালে, পিপিটিতে মেনশন করেছি যতটা পেরেছি, কেননা প্রায় 750 হাজারের কাছাকাছি 700-র ওপরে শ্লোক আছে শুধু মনুসংহিতা, সব তো মেনশন করতে আমরা পারবো না। তো বিশেষ পরিচিত শ্লোকগুলো দেয়া আছে, সেগুলো একবার দেখে যাবেন কোন অধ্যায় থেকে, আশা করি তাতে হেল্প হবে। এরপর যাজ্ঞবল্ক্য। যাজ্ঞবল্ক্য সংহিতা কি ছন্দে রচিত, তার সময়কাল কখন, তাকে কটা ভাগে ভাগ করা হচ্ছে, 3টে অধ্যায় আছে, 3টে ভাগে বিভক্ত, এবং অধ্যায়গুলির নাম। যাজ্ঞবল্ক্যের টিকা, টিকাকারদের নাম, কোন টিকাকার আগে পরে এসছেন তাদের ক্রম, প্রথম টিকাগুলো কোথায় প্রকাশিত হয় এবং তাদের প্রকাশ কাল, টোটাল শ্লোক সংখ্যা সহ টিকা, এক একটা টিকাতে এক এক রকমের শ্লোক নিয়ে, কারো 1009, কারুর 1017, কারুর 919, এরকম ভাবে হয়েছে। এইগুলো মনে রাখতে হবে, এখনকার পরীক্ষার জন্য এইগুলো বিশাল ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো আমাদের চোখে রাখতে হবে। ব্যবহার যে পদগুলো আছে এবং তার সঙ্গে 20টা স্মৃতিকারের নাম,
এদের ক্রম বিবাদ স্থান সহ, বিবাদ স্থান মানে 20টা বিবাদ স্থানের নাম বলেছেন যাজ্ঞবল্ক্য। আমাদের সিলেবাসে ব্যবহার অধ্যায় 20টা বিবাদ স্থান আছে। এই 20টা বিবাদ স্থানের নাম পরপর ক্রম অনুযায়ী মুখস্থ রাখতে হবে। বহু বছর নেট সেট প্রভৃতি পরীক্ষাতে এসছে এটা। এটা খুব 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 ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। চতুষ্পদ যে ব্যবহার, তাই চতুষ্পদের নাম কি, ভাষাপদ, উত্তর পদ, এই পদ, তাদের লক্ষণ কি, তাদের ক্রম কি। এই চতুষ্পদে একটা উত্তর বললে সেকেন্ড পার্ট আছে উত্তর পদ। উত্তর পদের যে 4 প্রকার উত্তর, সংপ্রতিপত্তি, প্রত্যবস্কন্দন, এই যে প্রাং ন্যায়, এই উত্তরগুলো, তার যে লক্ষণগুলো, এগুলো মাথায় রাখতে হবে। ঋণাদান বিশেষ, আচ্ছা, প্রত্যেকটি ব্যবহার পদের যে লক্ষণ এবং তাদের বাস্তবে প্রয়োগ দিয়ে কোশ্চেন দিতে হবে। একটা মজার কথা বলি, দেখা গেল এরম কোশ্চেন এবার নেটে আপনারা পেতে পারেন, যেভাবে কোশ্চেন আপডেট হচ্ছে। একজন বাস্তব উদাহরণ দিল, দেখা গেল সুমন করিমের থেকে বা সুমন রোহনের থেকে 100 টাকা ধার নিয়েছে। সেই 100 টাকার সুদ বলা আছে, মানে সেই 100 টাকার 1 মাসে কত সুদ হবে যাজ্ঞবল্ক্য অনুযায়ী বলো। তা কি আছে, 80 ভাগের 1 ভাগ সুদ হবে। তা 100 টাকা, মানে ধরুন 80 টাকা ধার নিয়েছে বলবে, তাহলে সহজ যাতে ক্যালকুলেট, এরা তো আর ম্যাথ করাতে এখানে আসেনি, কিন্তু আপনি পড়েছেন কিনা সেটা টেস্ট করার জন্য এসছে। তো তার 80 টাকার 1 টাকা সুদ হবে, তাহলে 80 টাকা নিলে মাসে 1 টাকা সুদ দিতে হবে। কোশ্চেন এর থেকে 80 টাকা ধার নিয়েছে, যাজ্ঞবল্ক্য অনুযায়ী সে মাসে কত টাকা সুদ দেবে। মাথায় কি বলছি ঢুকছে তো সবার, বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? এরকম প্র্যাকটিক্যাল কোশ্চেন আসতে পারে, তো এটা মাথায় রাখতে হবে। ঋণাদান, বৃদ্ধি, সাক্ষী, দায় বিভাগ, সীমা বিভাগ, তেয় প্রকরণ, কৃতানুশয়, অস্বামী বিক্রয়, অভ্যুপেত্যা শুশ্রূষা, এই কয়েকটা যে ব্যবহার পদ আছে মিতাক্ষরা সহ ভালো করে দেখে যাবেন, অন্তত একবার বাংলানুবাদ দেখে যাবেন। এই পদগুলো থেকে কোয়েশ্চেন আসে, অনেক সময় শ্লোক তুলেও কোয়েশ্চেন আসে, বিশেষ করে দায় বিভাগ থেকে। সো মাইন্ড ইট, এগুলোকে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এরপরে আসছি অর্থশাস্ত্রতে। অর্থশাস্ত্রের অপর নাম কি আছে, অর্থশাস্ত্রের সময়কাল কখন, রচনার ক্রম, এর আগে কিরম বৃহস্পতি লিখেছিল, তার আগে পিসুন লিখেছিল, এভরিথিং এই ক্রমটা মনে রাখতে হবে। আমাদের চাণক্যের জন্মস্থান কোথায়, প্রথমকে এটাকে প্রকাশ করেন গণপতি শাস্ত্রী, এর টিকার নাম কি, টিকাগুলির ক্রম কেমন, টিকাকারের নাম কি, এগুলো মাথায় রাখতে হবে। অর্থের যে সংজ্ঞা দেওয়া হয়েছে অর্থশাস্ত্রে, মনুষ্যগতি, ভূমির ইত্যর্থ, অর্থ, সেটা মনে রাখতে হবে। গ্রন্থে কটা অধ্যায় বিভক্ত, কটা অধিকরণে, কটা প্রকরণে, টোটাল শ্লোক সংখ্যা কত, এটা মাথায় রাখতে হবে। বিদ্যা কয় প্রকার, তাদের কার মতে কোনটা বিদ্যা হিসাবে গ্রহণীয়, তাদের লক্ষণ, তার মধ্যে কোনটা শ্রেষ্ঠ বিদ্যা বলা হয়েছে সেটা মাথায় রাখতে হবে। ওই যে আন্নিক্ষিকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, 4 প্রকার বিদ্যা বলা হয়েছে, মনুমতে বা বৃহস্পতি মতে কোনটা বিদ্যা, এগুলো রাখতে হবে। বর্ণ এবং আশ্রমের যে লক্ষণ দেওয়া হয়েছে, যে 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টেরই 8টা জিনিসেরই আলাদা আলাদা লক্ষণ কিন্তু পরে দেয়া হয়েছে, এইগুলোকে মাথায় রাখতে হবে। এগুলো এরকম কোশ্চেন দেয়, ছক মিলিয়ে দিতে পারে, কোনো একটা বর্ণের লক্ষণ দিয়ে বা আশ্রমের লক্ষণ দিয়ে বলতে পারে এটা কার সঙ্গে মিলছে, তো এরকম কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, বা আমি আবার বলছি প্র্যাকটিক্যাল কোশ্চেন এরকম হতে পারে, সুমন এই কাজগুলো করে, তাহলে সে কোন বর্ণজাত অর্থশাস্ত্র অনুযায়ী, দিল কোশ্চেন, মাথা চুলকে মরে যাবে। কিছুই না, যে লক্ষণ পড়েছে সে বের করে দিতে পারবে যে আচ্ছা তাহলে এই কাস্টে। ঠিক আছে, আমাদের রাজনীতিতে কাস্ট পলিটিক্স আছে, এখানে তো কাস্ট আছেই, তো সেটাকে ওরা কাজে লাগাতেই পারে। এরকম ক্রিয়েটিভ কোশ্চেন হতে পারে। কি বলছি নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন, না হলে পরে বলবেন আমাকে। আমার মনে হচ্ছে যেন এরকম কোশ্চেন আসবে এবার। আচ্ছা, পরিসর বর্গ এবং ইন্দ্রিয় জয় না করার ফলে যেসব রাজারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তাদের লিস্ট, এবং তাদের যারা ঠিক করেছিল তারা কিভাবে ঠিক করে জিতলো তাদের নাম লিস্ট। হ্যাঁ, ওই যে অজবিন্দু, তারপরে হচ্ছে রাবণ, দুর্যোধন, এভরিথিং যে লিস্টটা আছে, এটা খুব কমন লিস্ট, এখান থেকে প্রতিবার কোশ্চেন আসে সাধারণত, এটা মাথায় রাখতেই হবে। এটা কিন্তু এখনো ইম্পর্টেন্ট আছে, বলে দিলাম, বাদ দেওয়া যাবে না। আমাত্ম উৎপত্তি সম্পর্কে ওই পিসুন, পিতামহ ভীষ্ম, সহ অধ্যায়ন, আমাত্ম কুর্বিত, এরকম যে কয়েকজনের মত আছে না পরপর, কি বলে, আমাদের অনেকেরই মত আছে, আমার এখন এক্স্যাক্টলি মনে হচ্ছে লাস্টে ইয়েতে গিয়ে, মানে কৌটিল্য গিয়ে বলবেন যে সবার মতই গ্রহণ করলাম, প্রয়োজন অনুযায়ী কাউকে আমাত্ম হিসেবে নিয়োগ করবে না, সবাইকে ধী বা সচিব হিসেবে নিয়োগ করবেন। দেখবেন নিশ্চয়ই সবার মনে পড়ছে, পড়িয়েছিলাম। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, কার মতে কি ধরনের আমাত্ম লক্ষণ হওয়া উচিত, এটা দিয়ে দেবেন সবাই। আচ্ছা, পঞ্চাঙ্গ মন্ত্র, মন্ত্র হচ্ছে মন্ত্র না যেটা, সেটা 5 প্রকার, কার্যারম্ভ থেকে কার্যসিদ্ধি পর্যন্ত, এটার 5টা প্রকার কি, দূত
কয় প্রকার হয়, দূতের লক্ষণ, প্রধানমন্ত্রী এবং পুরোহিতের যে লক্ষণ, বর্গগুলোকে লুব্ধ বর্গ, মানি বর্গ, জ্ঞানী বর্গ এদেরকে কিভাবে উপজাপিত করা যায় সেটার একটা লক্ষণ আছে, সেটা দেখতে হবে কাকে কি দিয়ে। হ্যাঁ, শাসন বলে যে লেখক আছে, মানে রাজার যে কি বলবো আদেশ বা নির্দেশ, সেটা কয় প্রকার, 8 প্রকার বলা হয়েছে, এবং তাদের যে দোষ, রাজমণ্ডল কেমন হয়, পার্শনিক গ্রাহ এই ওই। হ্যাঁ, রাজার যে অষ্টমণ্ডলটা রাজমণ্ডল গঠিত হয়, যে এক পাশে শত্রু এক পাশে বন্ধু, আবার তার পাশের রাজা আমার বন্ধু, আবার তার পাশের রাজা আমার শত্রু, তাদের নামের যে ক্রম আমাদের মেটেরিয়ালে ছকটা দেওয়া আছে লাস্টে দেখবেন। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল কোশ্চেন হচ্ছে আজকে দিয়ে বলতেই পারে যে ভারতের ক্ষেত্রে শত্রুকে মানে ধরুন বলে দিল এই এই দেশ শত্রু, তাহলে এদেরকে পার্শনিক গ্রাহ বলবো না এই বলবো, অর্থশাস্ত্র অনুযায়ী দেখা গেল এরকম কোশ্চেন দিয়ে দিল, দিতেই পারে, তো মাথায় রাখবেন। এছাড়া শেষে একটা রাজার ডিউটি আছে, সারা দিন কি করে রাজা চলবেন, কখন ঘুম থেকে উঠবেন, তারপর কি করবেন, কখন শুতে যাবেন, কিভাবে ঘুম থেকে উঠবেন, এভরিথিং একটা তালিকা আছে, 1.5 ঘন্টা অন্তর অন্তর তার ডিউটি। ঠিক আছে, সেই দৈহিক তালিকাটাও আপনারা একবার দেখে রাখবেন, সেখান থেকেও কোশ্চেন আসতে পারে। এরপর লিঙ্গুইস্টিক্স বা ভাষা বিজ্ঞান, ভাষার যে 2 প্রকার ভাগ, আকৃতিমূলক বর্গীকরণ আর পারিবারিক বর্গীকরণ। তার মধ্যে আকৃতিমূলক যে বর্গীকরণে যোগাত্মিকা, অযোগাত্মিকা, শ্লিষ্ট, অশ্লিষ্ট, অযোগাত্মিকার উদাহরণ যেমন চাইনিজ ভাষা, চীনি ভাষা, এরকম গোটা ভাগ এবং ভাগের একটা করে ভাষার যে উদাহরণ সবকটা মুখস্থ রাখবেন, আসতেই পারে, এখনো এই জায়গা থেকে কোশ্চেন আসে। পারিবারিক যে বর্গীকরণ, 18টা যে পরিবারের নাম ভাষা, হ্যাঁ, তার মধ্যে ইন্দো ইরানীয় একটা, ভারতীয় ভাষা পরিবার প্রভৃতি রয়েছে, তাদের পরিবারের নাম, তাদের স্থান কোথায় কোথায় এই ভাষাগুলো প্রচলিত, এবং কোন ভাষা পরিবারের মধ্যে কোন ভাষা পড়ে। আমরা সংস্কৃত ভাষা আর ইংরাজি ভাষা দুটোই যে ভারতীয় বা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের মধ্যে পড়ে অনেকে গুলিয়ে ফেলি, তো এইটা মাথায় রাখতে হবে, এইরকম কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, ভারতীয় যে ভাষা পরিবার সেটাকে বিশেষ করে ডিটেলসে পড়তে হবে, কারণ এটা আমাদের নিজস্ব। ইন্দো ইরানীয় শাখা যেটা আছে এই ভাষা পরিবারের, সেটাও ডিটেলসে যেতে হবে, কারণ এটা আমাদের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, কেন্তুম শতম বর্গের মধ্যে যে কটা ভাষা আছে, ভাষার উদাহরণ, কন্তুম আর শতম পদটা মানে 100 পদটা কোন ভাষায় কি বলে প্রচলিত সেটা সবাইকে মনে রাখতে হবে। মানস স্বর নিয়ে একটা রয়েছে ড্যানিয়েল জোনসের, সেটা দেখে নিতে হবে। অর্থ পরিবর্তনে যে কটা নিয়ম, তার যে কটা উদাহরণ দেয়া আছে, খুব শর্টে দেয়া আছে, এটা দেখে রাখতে হবে। ধ্বনি পরিবর্তনের নিয়ম, অর্থ পরিবর্তনের নিয়মের ক্ষেত্রে হচ্ছে এই অর্থ বিস্তার, অর্থ সংকোচ, হ্যাঁ, প্রবীণ শব্দটা অর্থ বিস্তার হয়েছে কিনা, মৃগ শব্দটার কি হয়েছে, হ্যাঁ, এরকম যে বিভিন্ন পদগুলো। ঠিক আছে, কর্পট, বুদ্ধু, এই যে শব্দগুলো এদের কিভাবে অর্থ পরিবর্তন, কোন ক্যাটাগরিতে পড়ে, এরকম কোশ্চেন আসছে, এসেছে, আসতেও পারে, এদের ছক দিয়ে আসতে পারে। ধ্বনি পরিবর্তনে যে গ্রাহামসের যে ল আছে এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এছাড়া আমি একটা এক্সট্রা বলে দিই এই মুহূর্তে, সেটা হচ্ছে আমি এখানে অ্যাড করিনি, মুখে বলবো বলে, সেটা হচ্ছে আমাদের আছে নিরুক্ত। নিরুক্তর ক্ষেত্রে প্রথম কয়েকটা পয়েন্ট আমাদের যেটা মনে রাখতে হবে, একটু মাথা ঠান্ডা করে শুনবেন, পিপিটিতে নেই, এটা আমি মুখে বলবো বলে আলাদা করে বলছি। প্রথমত নিরুক্তের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিরুক্ত অনুযায়ী যে মতগুলো আছে, বার্ষায়নিক যে স্বরভাব অভিকার হ্যান ত্যান, তারপরে নাম, আখ্যাত, উপসর্গ, এই যে 4টে বিভাগ, কোনটার উদাহরণ কোনটা, ইব ন চিত নু, এদের যে ক্রমগুলো, প্র পরা অপসম অনু অব নির্দূর, এই যে ক্রম, এইটা থেকেও কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে নাম, আখ্যাত, উপসর্গ, এদের 4টের উদাহরণ, ক্রম, এগুলো আমাদের জানতে হবে। নাম কাকে বলে, আখ্যাত কাকে বলে, উপসর্গ কাকে বলে, নিপাত কাকে বলে, হলো। তার সঙ্গে বিভিন্ন ঋষিদের যে মানে অন্যান্য যে নিরুক্তকারদের যে মত, বার্ষায়নী প্রভৃতি, তাদের মতে স্বরভাব অভিকারের ক্রম, এটা মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য। আর এছাড়াও মূলত যে নির্বাচনগুলো, যেগুলো নির্বাচন একাধিক আছে, মানে একটা পদের নির্বাচন নেই, যেমন অগ্নির 3টে আছে, সমুদ্রের 3টে আছে, হ্রদের বোধহয় 1টা না 2টো আছে, দরকার নেই। তাহলে 3, 4টে, 4, 5টা করে যেগুলো নির্বাচন আছে, যে শব্দগুলো, হ্যাঁ, আচার্যরও বোধহয় 2 আছে বোধহয়, তাহলে ওটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু 3টে, 4টে, 5টা যেগুলো নির্বাচন আছে, সেই নির্বাচনগুলো ভালো করে দেখে যাবেন, তার অর্থগুলো দেখে যাবেন, কোন ধাতু কি অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা দেখে যাবেন। ঠিক আছে, আর এরপরে রয়েছে হচ্ছে দৈবত কাণ্ড। ও 3টে কাণ্ডের শ্লোক সংখ্যা কত, নিরুক্তর আগে যে গ্রন্থটা রচিত হয়েছিল, যার ওপরে নিরুক্ত গ্রন্থ রচিত যাস্কের, সেই গ্রন্থটা
তার কি বিভাগ ছিল, কাণ্ড, গো থেকে দেবপত্নী পর্যন্ত কটা পদ রয়েছে, কটা পদের টোটাল নির্বাচন করা হয়েছে এখানে, এই বেসিক জিনিসগুলো দেখে যেতেই হবে। কতজন নিরুক্তকারের নাম যাস্কো বলেছেন, 14 জনের বলেছেন, তাদের নামের ক্রম আছে সেটাও দেখে যেতে হবে। আর লাস্টে গিয়ে দৈবত কাণ্ড অনুযায়ী 3 প্রকার যে দেবতা, তাদের স্থান, দেবতার সংখ্যা কত, কোন দেবতা কোন স্থানের, এইগুলো জানতে হবে। মোটামুটি এই বিষয়গুলোকে মাথায় রাখলে যা যা বললাম, আমার মনে হয় আপনাদের অনেক ডাউট ক্লিয়ার হবে। আমি জানি না এখনো নেট আপনাদের সমস্যা করছে কিনা, আমি থামিনি, কনস্ট্যান্ট বলে গেলাম, কেননা ক্লাস তো শেষ করতে হবে। এবার আমি একটু থামলাম, আশা করি আমার বলা শেষ হয়েছে। আপনারা এবার বলুন যে শোনা গেছে তো, আগে একটু রেসপন্স করুন। গোটাটা শোনা গেছে? হ্যাঁ স্যার শোনা গেছে, এবার ভালো করে শোনা গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার এটা নিয়ে কি কারোর কোনো আর প্রশ্ন আছে? কিছু মনে হচ্ছে? আমি কি একটু স্যার, প্রচুর বলে দিলাম যে আর পড়া যাবে না স্যার, জীবনেও পড়িনি? বলুন বলুন, একটু শুনি, আমি স্যার আপনাদের রেসপন্স শুনি। স্যার মনুসংহিতা একটা বললেন না যে ব্রাহ্মণরা যদি এই কাজ না করে তাহলে এরকম হয়ে যাবে, বলছে ওই শ্লোকটা তো মানে মাস্টার বুকে নেই। মাস্টার বুকে হয়তো সব শ্লোক নেই, শ্লোক সব কটা তো থাকবে না। আমি যেটা বলছি শুনুন, 250টা না 750টা এক একটা মনুর অধ্যায়ে 200টার উপরে শ্লোক আছে, আর বাকি দুটোতে 250টা, মানে ধরুন 750টা শ্লোক আছে। আমি কোনটা দেবো আর কোনটা দেবো না বলুন, সম্ভব নয়। আমি ওই জন্য মুখে বলে দিলাম। ওই যে কি বলবো, চর্মময় মৃগ, অস্থিময় হস্তি, এইরকম যে বিষয়গুলো উদাহরণ দেয়া আছে না, তুলনা করা হচ্ছে যে কাজ করে না, সেই জায়গাটা আপনাদের টেক্সটে আছে, সেগুলোকে ব্রাহ্মণের সঙ্গে তুলনা করা হয়েছে। আপনি ভালো করে মেটেরিয়ালটা দেখবেন, আমার মনে হয় শ্লোক নাম্বার না দেয়া থাকলেও এই কথাটা বলা আছে, এই কথাটা বলা আছে, দেখবেন আশা করি থাকবে। হয়তো শ্লোকটা দেওয়া নেই, সব শ্লোক দেওয়াও নেই, আমাদের কিছু নির্দিষ্ট শ্লোকই দেওয়া আছে, তো সেখানে পেয়ে যাবেন এই বিষয়টা। ভালো করে চোখ রাখবেন, আমার মনে হয় আছে। ঠিক আছে। আর যেটা সবাইকে বললাম, এই জায়গাটার জন্য তৈরি থাকুন, এবছর কিন্তু প্রবলেম সলভিং টাইপের কোশ্চেন আসতে পারে। আমি যেরকম বলছিলাম না যে যাজ্ঞবল্কে যে 180 টাকা ধার নিয়েছে, 1 মাসের সুদ কত হবে, কি আমার জমি বিবাদ চলছে 2 ভাইয়ের মধ্যে, সোম আর সোহমের মধ্যে, তো তার একটা দত্তক পুত্র রয়েছে, তার একটা ঔরসজাত পুত্র রয়েছে, তাহলে জ্যেষ্ঠ পুত্র রয়েছে, তাহলে বিভাগটা কেমন হবে? জ্যেষ্ঠ কি সর্বশ্রেষ্ঠ ভাগ পাবে না পাবে না, ঔরস পুত্র পাবে না দত্তক পুত্র পাবে? বুঝতে পেরেছেন কি বললাম? একটু রেসপন্স করবেন, কি বললাম আপনারা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। হ্যালো, খুব কঠিন লাগছে কি শুনে? মনে হচ্ছে জীবনেও পড়িনি? কিচ্ছু কঠিন না। এটার অ্যান্সার হবে জ্যেষ্ঠ পুত্র পাবেন, যদি অপশানে থাকে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ ভাগ পাবে, সেটাও অ্যান্সার ঠিক। যদি অপশানে থাকে সবার মধ্যে সমান ভাগ করে দেবেন, সেটাও অ্যান্সার ঠিক। ঠিক আছে, আপনারা পড়েছেন, এগুলো পড়েননি এমন নয়, আমরা পড়ায়ওনি এমনও নয়। জাস্ট মাথা ঠান্ডা করে যা পড়েছেন সেটার সঙ্গে মিলিয়ে অ্যান্সার করে আসবেন। যদি অ্যাপ্লিকেবল কোয়েশ্চেন হয়, যেটাকে বলে কি বলবো, ফলিত কোয়েশ্চেন যেগুলোকে বলে অ্যাপ্লিকেশন, তাহলে এরম হতেও পারে। কেননা এখন ইউজিসি কে আর গ্যারান্টি দেওয়া যাচ্ছে না ইউজিসি কোন লেভেলে চলে যাবে, মানে আমাদের যে কোয়েশ্চেনের লেভেলে যাচ্ছে এনটিএ বিশেষ করে। তো আমাদের এইরকম মাথায় ভেবে রাখতে হবে, যাতে কোশ্চেনে হলে কোশ্চেন না দেখে উল্টে পড়ে যায়। ঠিক আছে, তো এই ধরনের মেন্টাল প্রস্তুতি নিয়ে রাখুন। আজকে যেগুলো আমি হ্যাঁ বলুন স্যার বেদাঙ্গ যে পিডিএফটা দেখালেন ওটা একবার দেখুন, বেদাঙ্গ যে পিডিএফটা দেখালেন ওটা একবার দেখান স্যার। ওখানে বললেন না, হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ স্যার এখানে আপনি বললেন না যে সামবেদ ঋগ্বেদের একটা বড় বড় নাম দেওয়া আছে, ওটা মুখস্থ করতে হবে বলছে, ওটা কোথায় পাবো? সামবেদ ঋগ্বেদের নাম দেয়া আছে, কি বলুন তো, কি বললাম? ও শিক্ষা গ্রন্থ, শিক্ষা গ্রন্থে একটা বললেন না যে বড় 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 নাম দেওয়া আছে, ওগুলোকে মুখস্থ করতে হবে। বড় বড় নাম দেয়া আছে, আমার তো এখন এই মুহূর্তে মনে পড়ছে না, আমি জানি না কি বলেছি। আমার যেটা মনে পড়ছে, সামবেদ বা ঋগ্বেদের প্রচুর শিক্ষা গ্রন্থের অনেক লিস্ট দেয়া আছে, অনেক অনেক শিক্ষা গ্রন্থের লিস্ট দেয়া আছে, মানে অনেক কটা শিক্ষা গ্রন্থের নাম দেয়া আছে।
এবার সত্যি সবকটা মুখস্থ করা টাফ আছে, আমি জানি, আমি নিজেও জানি। ক্রম মুখস্থ করাটা আরো কঠিন। অন্তত ভালো করে সবকটা শিক্ষাগ্রন্থ একবার চোখ বুলিয়ে যাবেন। কমন শিক্ষাগ্রন্থগুলো এবছর না দিয়ে আনকমন শিক্ষাগ্রন্থগুলো তুলে দিয়ে বলতে পারে এটা কোন বেদের সঙ্গে যুক্ত, সেই জন্য বলতে পারি। ঠিক আছে, আমার যা মনে পড়ছে। আর কারুর কোনো প্রশ্ন? হ্যালো, আর কি কারোর কোনো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখানটা লেফট করছি। ওকে, ভালো করে পরীক্ষা দেবেন। বেস্ট আচ্ছা অফ স্যার, লাক। ঠিক আছে, ঠিক আছে। এরপর তোমাদের শুভঙ্কর স্যার ক্লাস নেবেন, সকলে থাকো। তো তাহলে যেমন আমি আগে বলেছিলাম, এক মিনিট, আচ্ছা প্রথমে আমি জিজ্ঞেস করে নিই। এটা হলো আমার অডিও, ভিডিও আর হচ্ছে স্লাইড, তিনটে যদি দেখা যায় তাহলে লাইক করো, আর যদি অসুবিধা হচ্ছে তাহলে একবার রিজয়েন করো। ওকে, 1 2 3 4 5, ওকে 6, ডান ডান, ডান, ওকে। তো অলরেডি তোমাদের একটা সাবজেক্টের হয়ে গেছে, একটা বড় সাবজেক্টের। এবারে আমরা দ্বিতীয় একটি বড় সাবজেক্টে যাচ্ছি। ওকে, আমি আশা করব মানে মানে এই ব্যাচে যারা পুরোটা আমার কাছ থেকে পড়েছে, পুরো দর্শনের এটা, তাদের খুব একটা সাজেশনের লাগবে না, কারণ জিনিসটা পুরোটাই আছে। কিন্তু রিভিশন তোমাদের হয়নি তেমন, সেটা আমি গত ক্লাসে বুঝে গেছি। তো আমি আশা করব তোমরা সেই জিনিসটাকে তোমরা ওভারকাম করবে। চলো, আমি সাধারণত যেহেতু সময়ও কম দাম আছে, তো আমরা এক একটি দর্শন ধরে সেখানে কি কি আছে আমি পয়েন্ট হিসাবে করেছি, যাতে তোমরা পরে ম্যামের কাছে যদি এটা কালেক্ট করে নাও, তাহলে তোমরা ওই দেখে দেখে তোমাদের নোটে সেসব জায়গাগুলো যা যা ওখানে আমি লিখে দিয়েছি, আমার যা ক্লাস নোট আছে, মানে ওই যাই এ আছে, সেগুলো তোমাদের একদম তোমরা যাতে সেটা রিভিশন করে নিতে পারো। এখানে আমি ডিটেলস কোনো মানে টপিকের ইন্টারনাল বিষয় খুব একটা আমি দিইনি। চলো, প্রথম আমরা যাব হচ্ছে চার্বাক দর্শন। চার্বাক দর্শনে আচ্ছা, প্রথম হচ্ছে, যেহেতু এখন সাজেশন করতে হবে, চার্বাক দর্শনে প্রবাবিলিটি লো। প্রবাবিলিটি লো মানে আমরা ছেড়ে দেবো না, কিন্তু এফর্ট কম দেবো, এর মানে এটাই। তো সেখানে আমাদের কি করতে হবে, চার্বাক দর্শন যদি দেখো, চার্বাক দর্শনে মেনলি তোমরা যে আমাদের নোটে দেখবে যে যেসব মেন বাক্যগুলো ছিল, তত্ত্বমীমাংসা, কথিতত্ত্বানি প্রথম, নেক্সট হচ্ছে চৈতন্য বিশিষ্ট দেহ আত্মা, অঙ্গনালিঙ্গনজন্যম সুখমেয় পুরুষার্থ। এখানে মানে ওখানে কিছু হেতু আমরা দেখিয়েছিলাম, সেটা তোমরা যখন এই জায়গাগুলো দেখবে মেনলি বাক্যগুলো মনে রাখবে। আর সেখানে 2-3টে যা হেতু আছে, যেমন আমাদের যে লোকায়ত দর্শন কেন, সেখানে আমরা 5খানা হেতু আমরা দেখেছি। তো ওইগুলো শুধু উপর উপর, প্রবাবিলিটি কম, এফোর্ট কম। নেক্সট হচ্ছে কণ্ঠগাদজন্যম দুঃখম নরকম রাজা ঈশ্বর শরীরচ্ছেদ মোক্ষ প্রত্যক্ষ কারণ শব্দস্য অনুমানে অন্তর্ভাবঃ। মেনলি বাক্যগুলো মনে রাখলেই কাজ চলে যায়, বাকি যা ভণ্ডাদূত ছাড়া ওসব গুলো অত লাগে না এক্সামের পরিপ্রেক্ষিতে, ওটা ওরকম কন্ট্রোভার্সিয়াল জিনিস এক্সামে আসে না। তো এক্সামের ক্ষেত্রে চার্বাক দর্শন শুধু যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলো পড়বে, তার যে হেতুগুলো ছিল হেতুগুলো মোরালেস শুধু যাতে কোশ্চেনে শব্দটা আসলে যাতে মনে পড়ে এটা চার্বাক দর্শন রিলেটেড ছিল, এতটুকু। পুরো ইনডেপথ লাগবে না, শুধু এইটুকু। ডান, চার্বাক দর্শন ক্লিয়ার।
ক্লিয়ার হলে লাইক করবে, আর কোনো কিছু এই দর্শনে কিছু বলার থাকলে হাত তুলবে। ওকে, তো প্রতি দর্শনের শেষে আমি এভাবে জিজ্ঞেস করতে থাকবো, যার সেই দর্শনে কিছু জিজ্ঞেস থাকবে তারা হাত তুলবে, আর ওকে হলে লাইক দেবে। চলো নেক্সট আমরা যাব হচ্ছে বৌদ্ধ দর্শন। গুড। বৌদ্ধ দর্শনে 3টে সেকশন আছে, যে সেকশনটা আমাদের দেখতে হবে, তার বাইরে দেখার দরকার নেই। 3টে সেকশনের মোটামুটি 3টে সেকশনে প্রায় সব কটাই এগুলো। প্রথম হচ্ছে যে 4টে ভাগ আমরা দেখতে পাই, সৌত্রান্তিক, বৈভাষিক, যোগাচার, মাধ্যমিক। তাদের মধ্যে কি কি, তাদের খুব একটা ডিটেলস দরকার নেই, কিছু কিছু জিনিস থাকে। প্রথম কি বাদ, যেমন হচ্ছে যোগাচার নয়, সৌত্রান্তিক হচ্ছে বাহ্যার্থ প্রত্যক্ষবাদী, বাহ্যার্থ অনুমেয়বাদী, বাহ্যার্থ শূন্যবাদী, আর শূন্যাত্মবাদী। এই বাদ, প্রথম বাদগুলো কোনটার কি বাদ সেটা মনে রাখবে। নেক্সট, কে কোন পীঠক আশ্রয় করে, কে অভিধম পীঠক আশ্রয় করে, কে সত্য পীঠক আশ্রয় করে, ওইটা তাদের কি মত, কার কি মত। তো ওটা একটা সিম্পল ভাবে মনে রাখবে। যেমন সৌত্রান্তিক, যদি আমরা এখানে স্লাইডটা দেখে নিই, মানে আমি এখানে লিখে নিচ্ছি। তেমন ধরো যদি বৈভাষিক, তো বাহ্যার্থ প্রত্যক্ষবাদী, অভিধর্ম পীঠক, শনিকম সর্বাস্তিবাদ, আর তার প্রবক্তাকে কাত্যায়নী পুত্রঃ। দেন একইভাবে সৌত্রান্তিক, বাহ্যার্থ অনুমেয়বাদী, দুঃখম সত্য পীঠক, কুমারলাল শ্রীলাদ। যোগাচার, বাহ্যার্থ শূন্যবাদী বা বিজ্ঞানবাদী, সলক্ষণম আর্য মৈত্রেয়, আর বসুবন্ধু ধর্মকীর্তি। বসুবন্ধু 3য় শতক, আমাদের 7ম শতক। তো যখনই আচার্যরা রাখবে, আচার্যকে কাল অনুসারে অবশ্যই মনে রাখবে। যেখানে যেখানে সমস্ত দর্শনে যেখানে যেখানে আচার্য রাখবে, আচার্য যখন রিভিশন করবে আচার্যের সঙ্গে কালও পড়বে। যেমন বসুবন্ধু 3য় শতক, ধর্মকীর্তি 7ম শতক, যখনই রিভিশন দেবে আচার্যের সঙ্গে তার কালও রিভিশন দেবে। এটা ক্লিয়ার? গুড। নেক্সট, যোগাচার হয়ে গেল। মাধ্যমিক সোজা আছে, শূন্যবাদী, শূন্যম নাগার্জুন, আর্যদের চন্দ্রকীর্তি 7ম শতক, শান্তরক্ষী 8ম শতক। কিছু কিছু আমি মানে নোটে করে দিয়েছিলাম, তবে কিছু কিছু কতটা খুঁজে পাওয়া যায়নি। তোমরা নর্মাল উইকিপিডিয়া বা সার্চ করতে পারো, যেটা জেনারেলি অ্যাভেলেবেল ডাটা, সেটা কি আমরা ধরে চলবো, বেশি রিসার্চের দরকার নেই। যেখানে যেখানে আচার্যের পাশে তোমরা কাল দেখতে পাবে না, সিম্পলি উইকিপিডিয়ায় না টাইপ করবে, হিন্দিতে টাইপ করবে, বা তোমার হচ্ছে ইংলিশে টাইপ করবে, উইকিপিডিয়া পেজ আসবে। উইকিপিডিয়া পেজে তার কাল লেখা থাকে, কোন সেঞ্চুরি, জাস্ট ওটা তুলে নিয়ে লিখে নেবে। বেশি ডিটেলস রিসার্চ করার আমাদের সময় নেই, দরকারও নেই। ওকে, ডান। নেক্সট আমরা চলে ওই 4টে বাদের ক্ষেত্রে আমাদের এইভাবে চলতে হবে। এক একটি বাদ, মত, আর বাদ, মত, কোন পীঠক, প্রবক্তা, প্রবক্তার কাল। ডান। নেক্সট স্লট। নেক্সট আমরা যখন প্রমাণের দিকে যাব, প্রমাণে বৌদ্ধ দর্শনে প্রমাণের ক্ষেত্রে 3-4টে বিষয় মুখ্য থাকে। তার মধ্যে আমাদেরকে যতটা সম্ভব ব্যাপারটা হচ্ছে আমাদেরকে রিভিশন কিভাবে করতে হয় জানো তো? রিভিশন হচ্ছে মানে মানে সবগুলো এলো কিন্তু সবটা নিলাম না। ব্যাপারটা কিরকম হয়, জিনিসগুলো সব আমরা মনে রাখবো, সবগুলো ডান, সবগুলো রিভিশন দেখবো, কিন্তু আমি যেমন তোমরা ক্লাসে তোমরা দেখবে অনেক সময় কোনো কোনো জায়গায় আমি মানে শর্ট ট্রিক বলেছি, ট্রিক বলেছি, মানে কি নোট বলেছি। কি নোট মানে স্পেসিফিক ওয়ার্ড থাকে, যে ওয়ার্ডটা এক্সামে ওই সেম ওয়ার্ড আসবে, ওটা কি ওয়ার্ড থাকে। কি ওয়ার্ড গুলো তোমরা ক্লাসে যেগুলো করেছিলে, হাইলাইট করেছিলে, তোমাদের মেটেরিয়ালসে যা হাইলাইট করা আছে সেইগুলো, জিনিসটা কিওয়ার্ড। পুরো সেন্টেন্স পড়ার দরকার নেই, ওই কিওয়ার্ড প্রশ্ন আসলে ওই কিওয়ার্ড আসবে, এটা কনফার্ম। কারণ ওইগুলো হচ্ছে মানে ওইটারই মুখ্য কিওয়ার্ড থাকে। তো ওইভাবে তোমরা করে যাবে, যেখানে যেখানে কি নোট বা এরকম শর্ট নোট বা কিছু লেখা থাকবে সেখানে বুঝতে হবে ওই কিওয়ার্ড গুলো তোমাকে মনে রাখতে হবে। ওকে, প্রমাণের ক্ষেত্রে কিছু কিছু জিনিস থাকে, যেমন হচ্ছে এখানে প্রমাণের ভেদ আছে, এবং 3 প্রকার
অনুমান প্রমাণের ভাব দেখানো হয়েছে, সেটা একটুখানি মনে রেখে দেবে। যেমন স্বভাব, কার্যলিঙ্গ, অভাব। তারপর নেক্সট হচ্ছে কার্যকারণ ভাব, প্রবৃত্তি প্রত্যয়, প্রত্যয়, মানে প্রবৃত্তি বলে প্রবৃত্তি, প্রত্যয় আর স্কন্দ। তাহলে কি হলো? কার্যকারণ ভাব, প্রবৃত্তি, প্রত্যয় আর হচ্ছে স্কন্দ। এই চারটে জিনিস থাকে হচ্ছে আমার প্রমাণে। চারটে জিনিস আমরা এখানে এখানে তোমাদের পড়তে হবে। কার্যকারণের মধ্যে আমরা কার্যকারণের দুটো ভাগ পাই, আলয় আর প্রবৃত্তি। আলয় কি? অহম, প্রবৃত্তি, নীলাদি। নেক্সট হয়ে গেল প্রত্যয়, চারটে, আলম্বন, সমানান্তর, সহকারী, অধিপতি। 2+ রুল আমি জানি তোমরা সবাই এখন অবশ্যই তোমাদের মনে আছে, তো ওইভাবে তোমরা চলবে। এখানে ক্ষেত্রে আলম্বন, সমানান্তর, সহকারী, অধিপতি। এখানে সহকারী এবং সমানান্তর দুটো মেনলি মনে রাখবে, বাকিগুলো তোমাদের আরামসে মনে থেকে যাবে। সমানান্তর, বোধরূপ, সহকারী, চক্ষু জ্ঞান, এই দুটো মেনলি মনে রাখবে। চারটে ভাগ আছে, চারটে তোমাদের এই দুটো মনে রাখবে, বাকিগুলো তোমাদের এক্সামেতে অলরেডি চলে আসবে। হয়ে গেল। নেক্সট স্কন্দ, রূপ, বিজ্ঞান, বেদনা, সংস্কার। এর ইন ডিটেলসে যাওয়ার দরকার নেই, শুধু উপর উপর থেকে 5টা স্কন্ধর নাম মনে রাখবে। যদি কেন কি অনেক সময় এই মধ্যে একটা আনকমন শব্দ দিয়ে দেয়, অনেক সময় আসে ক্রম হিসাবে বা অন্য আনকমন শব্দ থাকে, এটা স্কন্ধ নয়। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট 5টা যে স্কন্ধ আছে, রূপ, বিজ্ঞান, বেদনা, সংজ্ঞা, সংস্কার, এইভাবে এটাকে রূপ, বিজ্ঞান, বেদনা, সংজ্ঞা, সংস্কার, ব্যাস এইভাবে 5টা যেন মনে থাকে। যদি আনকমন কোনো শব্দ দেয়, তোমরা সেটা পিক আপ করতে পারবে এবং সেই অপশনটাকে এ করতে পারবে, মানে সেইভাবে তোমরা যেমন প্রশ্ন দেবে সেভাবে পে করতে পারবে। ওকে, তাহলে দুটো প্রমাণ, কার্যকারণ ভাব, প্রবৃত্তি, চারটে প্রত্যয় এবং 5টি স্কন্ধ, আমাদের এটা ডান হয়ে গেল। নেক্সট আছে পরিত্য সমুৎপাদ বা মোক্ষবাদ। পরিত্য সমুৎপাদ কি? আমরা আগে বলেছিলাম মোক্ষ বিচার, মোক্ষ অধ্যায় হচ্ছে প্রতীকটি সমুৎপাদ। এখানে কি আসে? এখানে আসে হচ্ছে 4টে আর্য সত্য আছে, শুধু নাম, দুঃখ, সমুদায়, নিরোধ, প্রতিথিপত্তি, প্রতিথিপত্তি, তার 4টে ওয়ার্ডই আমাদের কাজ শেষ। নেক্সট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট থাকে সেটা হলো প্রত্যয় উপনিবন্ধন, হেতু উপনিবন্ধন। তোমরা নোটে দেখবে এবং এখানে ক্রমটি খুবই ইম্পর্টেন্ট। তো এইটা থেকে তোমরা প্রত্যয় উপনিবন্ধন, হেতু উপনিবন্ধনকে তোমরা স্টার হিসাবে রাখতে পারো, কারণ এর ক্রম অবশ্যই মনে রাখতে হবে এবং এর ক্রমটা অতটা সোজা নয়। প্রত্যয় উপনিবন্ধনটা অপেক্ষাকৃত সোজা, যেমন ওখানে পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, ঋতু, ধাতু, এটা সাধারণত আমাদের মনে আসার কথা নয়। ঋতু, ধাতু, আকাশাদিকম জনয়তি। তাহলে এই যে 5টা, সেটা সৃষ্টি থেকে হচ্ছে প্রত্যয় উপনিবন্ধনের সৃষ্টি ঋতু ঋতু ধাতু থেকে হচ্ছে। নেক্সট আসছে আমরা হেতু উপনিবন্ধন। হেতু উপনিবন্ধনে 7টা ক্রম আছে। কি কি? বীজাদ অঙ্কুর, অঙ্কুরা কাণ্ডম, কাণ্ডদ নাল, নালা গর্ভ, ততঃ শুকম, ততঃ পুষ্পম, ফলম। এটা যদি আমরা ইজিলি যাই তাহলে কি হবে? অঙ্কুর, কাণ্ড, নাল, গর্ভ, শুক, পুষ্প, ফল। মনে থাকবে? অঙ্কুর, কাণ্ড, নাল, গর্ভ, শুক, পুষ্প, ফল। প্রত্যয় উপনিবন্ধনের পরপর ক্রমগুলো মনে থাকবে তোমাদের। ওকে ওকে, ডান ডান। ওকে, হেতু উপনিবন্ধন যেন তোমাদের অবশ্যই মনে থাকে। ওখানে পরপর শব্দ হয়, বীজাদ, অঙ্কুর, অঙ্কুরাদ, কাণ্ড, দরকার নেই। আমরা 7টার জন্য 7টা কিওয়ার্ড রাখবো। অঙ্কুর, কাণ্ড, নাল, গর্ভ, শুক, পুষ্পফল। তোমরা যখন তোমরা তোমরা নোট দেখবে, তোমার সামনে অবশ্যই নোট খোলা আছে তো সামনে, যখন যে দর্শন চলছে সেই দর্শনের যেন নোট সামনে খোলা থাকে, এই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যেন মার্কিং হয়। এখানে কে আছে? সত্যিকারে হাত তোলো যার সামনে মেটেরিয়াল নেই, ডিজিটাল বা ফিজিক্যাল যে কোনো ভার্সনই হোক, নোট সামনে নেই, হাত তোলো। সততার সঙ্গে হাত তোলো। হুম, সকলের কাছে আছে তো? ব্যাপার কি? কোনো রিপ্লাই আসছে না কারোর থেকে? আছে, একজন বলল আছে, বাকি
মেঘদীপা আছে। স্যার নোট বলতে মাস্টার বুকের কথা বলছেন তো? মাস্টার বুক আবার কি? এর যে নোট তোমরা মানে মেটেরিয়াল যাই হোক, ওই যাই হোক যাই হোক একটা নাম হলেই হলো, একই তো জিনিস আছে। হুম, যার নেই সে হাত তোলো। ওই যাই হোক মাস্টার বুক বলো যাই বলো একই ব্যাপার হলো সেই। ওকে, গুড। হ্যাঁ, ডান। হ্যাঁ, তো হেতু নিবন্ধনের যে ক্রমটা ছিল সেগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট, ত্রিরত্ন। বৌদ্ধ দর্শন, জৈন দর্শন আলাদাভাবে মনে রাখতে হবে। বৌদ্ধ দর্শনের অন্য শিলার সমাধি প্রজ্ঞা, জৈন দর্শনের অন্য হচ্ছে সম্যক জ্ঞান বিচার, সম্যক জ্ঞান সম্যক দর্শন। ওকে, দ্বাদশ কারণানি। একবার দেখে নেবে, দরকার পড়বে না অতটা, তো একবার দেখে নেবে বাস। যদিও একটুখানি tough আছে, পড়া থাকলে ওকে, না হলে জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে শব্দ কি আছে, শব্দ যাতে মনে থাকবে বাস। অষ্টাঙ্গিক মার্গানাম ক্রমাহ, এটি দরকার। দৃষ্টি থেকে শুরু, ঠিক আছে? দৃষ্টি, সংকল্প, বাক, কর্ম, অজীব, ব্যায়াম, স্মৃতি, সমাধি। তাহলে কি আসলো অষ্টাঙ্গিক মার্গে? দৃষ্টি, সংকল্প, বাক, কর্ম, অজীব, ব্যায়াম, স্মৃতি, সমাধি। ডান। বৌদ্ধ দর্শন ডান। হ্যাঁ, বৌদ্ধ দর্শন কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে হাত তোলো, আর ওকে হলে লাইক করো। গুড। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে হাত তোলো বা বলতেও পারো। চলো ডান। নেক্সট যাবো জৈন দর্শন। জৈন দর্শনেরও তিনটে সেকশনে আমাদের দেখতে হবে, তত্ত্ব, মোক্ষ আর সপ্তভঙ্গি নয়। সপ্তভঙ্গি নয়টা জাস্ট ক্রোম, নাথিং এলস। অ্যান্ড আমি ওখানে একটা টেকনিক বলেছিলাম, আর তার মনে আছে, যাই হোক তার মনে আছে, 7টা মনে রাখার খুব ইজি টেকনিক বলেছিলাম। অ্যাকচুয়ালি মনেও রাখতে হবে না, এমনিও মনে থেকে যাবে। 7টা পরপর ক্রমেই মনে থাকবে, এবং ওখান থেকে কিছু যদি আনকমন দেয় সে এমনি দেখলেই তার চোখে পড়ে যাবে। ওখানে টেকনিক ছিল, সেই টেকনিকটা তোমরা ফলো করবে, বাকি এখানে আর কিছু লাগবে না। নেক্সট আসছে আমাদের তত্ত্বে। আমি একবার নোটটা খুলি। ওকে, তত্ত্ব 7টা বা 9টা তত্ত্ব। প্রথম হচ্ছে ক্রম, জীব অষ্টমে যে থাকে। নেক্সট হচ্ছে জীব, একটু বেশি ইম্পর্টেন্ট থাকে। জীব, অজীব, আশ্রব, মানে এগুলো বেশি ইম্পর্টেন্ট থাকে। ওকে ডান। কিন্তু জীবের আমরা 4টে ভাব পাবো: ঔদয়িক, সায়িক, মিশ্র, ঔপসামিক, সায়িক, মিশ্র, ঔদয়িক, পারিণামিক। যেন আমরা কি কি 4টে ভাগ ভাগ পেলাম: ঔপসামিক, সায়িক, মিশ্র, ঔদয়িক, পারিণামিক। তার মধ্যে মেন হচ্ছে ঔদয়িকটা যেন অবশ্যই মনে থাকে। ঔদয়িক কর্মোদয় সাথে ভবন ভাবাহ যথেষ্ট বার চলে এসছে, এবং একটা গ্যাপে গ্যাপে এসছে, যেটা সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট, গ্যাপে গ্যাপে এসছে। তো ওকে, তো আমরা এটাকে হাতে ধরে চলবো। প্রথম হচ্ছে ক্রম মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ঔদয়িক কর্মোদয়ে সেটি ভবন ভাবাহ, এটা কার ভাব? জীবের ভাব। দেন নেক্সট আমরা যাব জীবের মানে ভেদের মধ্যে সমনস্ক অমনস্ক, ওটা তোমরা পাচ্ছ, আমরা ওতে যাচ্ছি না। অমনস্কের দুখানা ভাগ আছে, ত্রাসাহ, স্থাবরাহ। ত্রাসাহ বা ত্রয়াহ, যা কিছু হতে পারে তোমরা ওটাকে মেনে চলবে, কারণ ওর মানে শব্দভেদ পাওয়া যায়। তো যাই থাকুক তোমরা জিনিসটাকে মেনে চলবে, যে এটা জীবভেদের মধ্যে অমনস্কা ত্রয়াহ ওটা কি,
ওটা কতা, ত্রয়ঃ বা ত্রসঃ দু রকম শব্দই পাওয়া যায়, ত্রসঃ ধরেই চলছি সাধারণত আমরা। তো সেটি কটা? ত্রসঃ হচ্ছে তোমার চারটে ত্রসঃ পাওয়া যায়, ইন্দ্রিয় আদি চারটে ত্রসঃ। আর হচ্ছে স্থাবর কটা? স্থাবর হচ্ছে পাঁচটি, পৃথিবী, আপ, তেজ, বায়ু, বনস্পতি। তো চারটে ত্রসঃ, পাঁচটা স্থাবর। নেক্সট হচ্ছে আমরা অজীবের শুধু ভাগ দেখব আর কি নোট। আমি প্রথমে বলেছি প্রথম দুটো আর তিনটে পদার্থই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে জৈন দর্শনের ক্ষেত্রে। অজীবের ক্ষেত্রে তাহলে আমরা কি কি ভাগ আমরা পাচ্ছি? আকাশ, ধর্ম, অধর্ম, পুদ্গল, অস্তিকায়। তাহলে আমরা আকাশের কি কি ভাগ পাচ্ছি? আকাশ, আর সাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে তো? ডান ডান ডান। আকাশ, ধর্ম, অধর্ম, পুদ্গল, অস্তিকায়। তার যে আমরা কি নোট গুলো দেখেছিলাম এক একটি ছোট ছোট ওয়ার্ডে, সেগুলো তোমরা মনে রেখে দেবে ব্যাস। আগে আশ্রবতে 17টা আশ্রব যে ছিল তার কাউন্টিং মনে রাখবে। কি বললাম? যে কিছু একটা এখানে আসলো মনে হলো। হ্যাঁ, 17টা যে আশ্রম আছে তা তোমরা কাউন্টিং মনে রাখবে। কি কি? 5 4 5 1 1 1, এটা ছিল কাউন্টিংটা মনে রাখবে। 5 4 5 1 1 1। 5 মহাব্রত, 4 কষায়, 5 জ্ঞানেন্দ্রিয়, কায়মন বাক্য। কায়মন বাক্য তো আমাদের ইজিলি মনে থেকে যাবে, কায়মন বাক্য বলি না আমরা, কায়মন বাক্য ওখানে ডান। 5টা মহাব্রত, 4টে কষায় আর 5টা জ্ঞানেন্দ্রিয়। 5 4 5 1 1 1, 17টা। 4টে কষায় কি? ক্রোধ, মান, মায়া, লোভ। ওকে, তো 4টে কষায় এবং 5 5 5, সরি 5 4 5 1 1 1, 17টা কি হলো? হ্যাঁ, 17টা আশ্রম দেন। 4টে বন্ধ, শুধু নাম। 4টে বন্ধ হেতু, শুধু নাম, আর লাগবে না। 4টে বন্ধ কি? প্রকৃতি, স্থিতি, অনুভব, প্রদেশ। নাম ইম্পর্টেন্ট, কারণ এর আগে একবার অন্য শব্দ মাঝে দিয়ে দিয়েছিল, তো সেখান থেকে বাঁচার জন্য আমাদের নাম মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে? প্রকৃতি, স্থিতি, প্রকৃতি, স্থিতি, অনুভব, প্রদেশ, প্রকৃতি, স্থিতি, অনুভব, প্রদেশ। আর 5টা বন্ধ হেতু হচ্ছে মিথ্যা দর্শন, অবিরতি, প্রমাদ, কষায়, আর হচ্ছে যোগ। মিথ্যা দর্শন, অবিরতি, মিথ্যা দর্শন, অবিরতি, প্রমাদ, কষায়, যোগ। দেন 4টে বন্ধ, 5টা বন্ধ হেতু। নেক্সট আসছে আমাদের হ্যাঁ কা সমিতি। সম্বরের মধ্যে অ্যাকচুয়ালি দুখানা ভাগ পাওয়া যায়, গুপ্তি, সমিতি। সমিতিটা দরকার, গুপ্তিটা দরকার নেই। গুপ্তি কায় মন বাকের নিগ্রহ, তো ওটা তো ঠিক আছে, গুপ্তি, নিগ্রহ এরকম ধরনের মনে রাখা যাবে। সমিতি এটা খুব মানে হঠাৎ করে শুনলে কোথা থেকে কি চলে আসলো কিছু বোঝা গেল না। তো সমিতিটা অবশ্যই মনে রাখবে। প্রাণী পীড়া ক্লেশ পরিহারেণ সম্যক আয়নম সমিতি। তাহলে সম্যক আয়নম সমিতি, এটুকু মনে রাখলে আমাদের কাজ হয়ে যাবে। আর সমিতির 5টা ভাগ আছে, ঈর্ষা, ভাষা, রোষণা, সদাসনম, সোৎসর্গ। তাহলে এখানে কি সম্বরের মধ্যে আমরা সম্বর অ্যাকচুয়ালি দুভাগে হচ্ছে আমাদের, গুপ্তি, সমিতি। গুপ্তি আমরা নিগ্রহ, তো গুপ্তি তো ডান লাগবে না। নেক্সট আমাদের লাগবে হচ্ছে সম্বর, সরি সমিতি। সমিতি কি? সম্যক আয়নম সমিতি। সমিতির 5টা ভেদ, ঈর্ষা, ভাষা, রোষণা, সদাসনম আর সোৎসর্গ। নেক্সট আমরা মোক্ষ প্রকরণে যাবো, সেখানে আমরা ত্রিরত্ন পাবো। ত্রিরত্ন কি? দর্শন, জ্ঞান, চরিত্র। এখানে যে 3টে রত্ন আছে তাদের যে মুখ্য বাক্য আছে সেটা মনে রাখতে হবে। কিম সম্যক দর্শনম জ্ঞানম চরিত্র, মূল বাক্য, মুখ্য বাক্য কি কি? এমন হচ্ছে সম্যক দর্শন হচ্ছে তত্ত্বার্থম, শ্রদ্ধানম, সম্যক জ্ঞানম যথাবস্থিত তত্ত্বানাম সম্যক জ্ঞানম। নেক্সট হচ্ছে চারিত্রম। চারিত্রম পরে আসছে, চারিত্রম তো মহাব্রতম, তো ওটা তো অসুবিধা নেই। তো মেন হচ্ছে আমাদের, তাহলে যদি বাকিগুলো বাদ দিই তো সম্যক দর্শনম, এইটা যেন অবশ্য মনে রাখা হয়। দেন সম্যক দর্শনম তত্ত্বার্থম শ্রদ্ধানম যেন মনে থাকে। নেক্সট আমরা যদি যাই, এখানে সম্যক সম্যক দর্শন। সম্যক দর্শনের মধ্যে দুখানা ভাগ আমরা দুটো শব্দ আমরা পাবো, যে শব্দগুলোর অর্থটা গুলো একবার দেখে রেখে দেবে। নিসর্গঃ অধিগমঃ। নিসর্গঃ
পরোপদেশ নিরপেক্ষম আত্মস্বরূপম অধিগমঃ ব্যাখ্যানাদি রূপ পরোপদেশ জনিতম জ্ঞানম। তো দুখানা যে ওয়ার্ড আছে কার মধ্যে আসছে? সম্যক জ্ঞানের মধ্যে আসছে। নিসর্গঃ অধিগমঃ, ওগুলো একটু মনে রাখবে। সম্যক নেক্সট আসছে আমাদের সম্যক জ্ঞান, পঞ্চবিধম জ্ঞানম, এটাই জ্ঞানের মধ্যে আসছে। এখানে সম্যক জ্ঞান কি? মতি শ্রুতি অবধি মন পর্যায় কেবল, মতি শ্রুতি অবধি মন পর্যায় কেবল। ডান। আর বাকি খুব একটা লাগবে না। যদি তোমরা ওর যে কি নোট গুলো আছে মনে রাখতে পারো ভালো, নইলে শুধু ক্রম মনে রাখলেও আমাদের চলে যাবে। সম্যক চারিতন্ত্র মহাব্রতম, যে আমাদের আহ অহিংসা অহিংসা সত্যাগ্রহ ব্রহ্মচর্য অপরিগ্রহ, যেটা আমাদের অলরেডি আমরা যোগে ওটা ডিটেলসলি কভার করছি। তো আমরা একটা জায়গায় কভার করব, বারবার পড়ার দরকার নেই। যোগেতেই আমরা ওগুলো ডিটেলসলি কভার করে নেবো ওখানে সূত্র সঙ্গে। তো ডান, বাকি অন্য জায়গায় দেখার দরকার নেই, এখানেও সেই একই জিনিস আসে। নেক্সট আসে আমাদের ভাবনা পঞ্চকম। খুব এটা একটুখানি কনফিউশন ক্রিয়েট করে। ভাবনা চতুষ্টয়ম অ্যাকচুয়ালি বৌদ্ধ দর্শনের 4টি বাদ। ভাবনা পঞ্চকম হচ্ছে বৌদ্ধ দর্শনের 5টি মত। এটা কি? আসে লোভ হয় ক্রোধ ভাষণা। ডান। এর হচ্ছে 5টি ক্রম, সেটা মনে রাখবে। নেক্সট সপ্তভঙ্গির নয়, যেখানে আমি টেকনিক বলেছিলাম 7টা পরপর ক্রম অনুসারে মনে রাখার, সেগুলো মনে রাখবে এবং টেকনিকেতে তোমাদের ওর মিনিং গুলো মনে থেকে যাবে। জৈন দর্শন। ডান। তার কোনো জিজ্ঞাসা থাকলে সে হাত তোলো, আর ওকে হলে লাইক করো। আচ্ছা, একবার যখন 2-3টে দর্শন হয়ে গেল, তাহলে একটু ফিডব্যাক নিয়ে নি। মানে যে এটা ঠিকঠাক আছে নাকি স্পিড কম করব, নাকি একটু টেকনিক চেঞ্জ করে বলবো, কি কেউ একজন বলো, তাহলে আমরা আগের 6টা দর্শন সেভাবে কন্টিনিউ করব। হুম। মেঘদীপা বলছে ঠিক আছে, রমা ঠিক আছে, ওকে স্পিড ওকে, যেহেতু আমরা রিভিশন করছি। ওকে স্পিড ওকে, ডান। মেটেরিয়ালস সব তোমরা মার্কিং করা হচ্ছে তো? ওকে ওকে ওকে, ডান ডান ডান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডান। বীরেশ্বর, তুমি কি নতুন ক্লাসে? বীরেশ্বর, আচ্ছা, তাহলে হয়তো তুমি লাইভ ক্লাস খুব আমার কম অ্যাটেন্ড করো, কারণ নামটা আমার বড্ড নতুন লাগছে। যতজন পরিচিত নাম আমার এখানে দেখতে পাই। চলো ওকে, অসুবিধা নেই। ডান। নেক্সট নেক্সট আমরা যাব হচ্ছে সাংখ্য দর্শন। 1 মিনিট, আমি মেটেরিয়ালটা খুলে নিই। সাংখ্য, ওকে। প্রথম আসছে আমাদের আচার্যক্রম। আচার্যক্রম আমরা কি পাই? একজন বলো, সাংখ্যের আচার্যক্রমটা কি? হাত তোলো। ওকে, কে আর হাতটা দেখিনি। দেখো দেবা, বলো। প্রথমে কপিল, হুম তারপর কপিলাচার্য, হুম। কপিলাচার্যর পর আসুরি, আসুরির পর পঞ্চশিখী, পঞ্চশিখীর পর ঈশ্বর কৃষ্ণ। না, পঞ্চশিখী এইটুকুই মনে রাখবে। পঞ্চশিখীর হ্যাঁ, পরে মানে ঈশ্বর কৃষ্ণ ঈশ্বর নয়। কৃষ্ণ পঞ্চশিখীর শিষ্য ছিলেন না, তার অনেক পরে ঈশ্বর কৃষ্ণ। কালক্রমে ব্যাস এইটুকুনি। ওকে, প্রথম 3টেই মেন দরকার পড়ে। ওকে, ডান।
তো সাংখ্য প্রথম হচ্ছে আমরা ওইটুকু তোমরা একটুখানি মনে রাখবে। আচ্ছা, এই সাংখ্য কারিকা কোন গ্রন্থকে আশ্রয় করে লেখা? কৌশিক বলো। প্রশ্ন ছিল কোন দর্শনে? স্যার এই সাংখ্য দর্শনেরই। এখন না, এখন না, আগে আমার পড়ানো হোক, তারপরে দর্শনের শেষে প্রত্যেককে জিজ্ঞেস করবো, তখন বলবে। ওকে, হ্যাঁ। তো এখানে যে আমি এই সাংখ্যকারিকা কোন গ্রন্থকে অবলম্বন করে রেখা? জলদি জলদি। ষষ্ঠীতন্ত্রম। ওকে, দেন তো আমরা নেক্সট যাবো। নেক্সট হচ্ছে যেটা দরকার পড়ে আমাদের, এই যে ব্যাখ্যাকার এবং টিকাকার, যেটা আমরা এখানে বলেছিলাম। আমরা এখানে যথেষ্ট ভাবে ব্যাখ্যা করেছিলাম। সাংখ্য দর্শনের অধ্যায় বলার দরকার নেই, ব্যাখ্যা গ্রন্থগুলো পড়ে নেবে। কিছু কিছু ইম্পর্টেন্ট মানে যেমন হচ্ছে তোমাদের হচ্ছে সাংখ্য সূত্রভিত্তি, সাংখ্য প্রবচন ভাষ্যম, তোমাদের হচ্ছে ইয়ে হ্যাঁ লঘু সাংখ্যসার, ব্যাস রুটিন। ওকে, সাংখ্য টিকা তোমার হচ্ছে যুক্তি দীপিকা, জয়মঙ্গলা শঙ্করাচার্যের, সাংখ্য চন্দ্রিকা নারায়ণ স্বামী, আর শঙ্করদত্ত প্রবন্ধ তোমরা জানো বাচস্পতি মিশ্রে, তো ওইটাও মনে রেখে দেবে। হ্যাঁ, ডান, বাস এখানে লাগে না। নেক্সট হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্লোক, তোমরা অবশ্যই জানো এটা কতটা ইম্পর্টেন্ট লাগে, এবং সেখানে দুটি পদ থাকে, যেমন যেটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা যে অভিঘাত এবং অপঘাত, কি করে দুটোর কারণ হচ্ছে, এবং পরে একান্তত অভাব অত্যন্ত অভাব। একাঙ্কত অভাব দুঃখ নিমিত্ত অবশ্যম্ভাব, অত্যন্ত অভাব নিমিত্ত দুঃখস্য পুনঃ অনুৎপাদঃ। তো ওই দুটো শ্লোক সেকেন্ডে তোমার মেনলি মনে রাখবে, সেকেন্ডে কিছু কিছু মনে রাখবে। যেমন নাম্বার 1, জ্ঞান দক্ষিণ সম্ভিন্নম, এটা হচ্ছে তন্ত্র বার্তিকের বাক্য, অবিশুদ্ধি সমাধি পশুবাদ, এবং স্বল্প শঙ্কর সপরিহার সপ্রত্যবমর্ষ, যে বাক্যটা ওটা পঞ্চশিখাচার্যের বাক্য, এটা মনে রাখবে। নেক্সট, বাকি আর কিছু লাগবে না। আভূত সম্প্লবন স্থান আমরা দত্তমী ভাষ্যতে বিষ্ণু পুরাণ, আর কিছু লাগবে না, বাস। ব্যক্ত অব্যক্ত জ্ঞাত পুরুষ, ওটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো ত্রিবিধম অনুমানম নেক্সট আমাদের আসে। ত্রিবিধম অনুমানে তো আমরা কি কি দেখবো? আমাদের ত্রিবিধম অনুমান তো এমনিতে তোমরা মনে রাখবে যে তিনখানা অনুমান কি কি আসছে, সেটা তো ওকে। কিন্তু তারপরে আরো একটি দরকার পড়ে, সেটি হলো যে সামান্যত দৃষ্টানুমান, তার যে ভাগগুলো আমরা পড়েছিলাম, কি কি আমরা ভাগ পড়েছিলাম? প্রথম, ইন্দ্র বিষয়ক জ্ঞান, অতীন্দ্রিয়ানাম প্রতীতি, প্রকৃতি পুরুষাদীনাম প্রতীতি। প্রকৃতি পুরুষাদীনাম প্রতীতি সামান্যত দৃষ্টানুমানাৎ ভবতে, এই জিনিসটা অবশ্যই মনে রাখবে। তাহলে সামান্য দৃষ্টান হয়ে গেল। নেক্সট আসছে সর্বে ক্রমাহ, মধ্যে কি কি আসছে? সূক্ষ্ম হেতু, তারপর আমাদের সৎকার্যবাদের হেতু। নেক্সট হচ্ছে ব্যক্তাব্যক্তের সাদৃশ্য বৈসাদৃশ্য, গুণ, আমাদের পুরুষের বহুত্ব অল্পত্ব, সরি পুরুষের অস্তিত্ব, পুরুষের বহুত্ব। তো সমস্ত জায়গায় যেখানে যেখানে ক্রম ছিল, ক্রম মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। অর্ধেক প্রশ্ন ক্রম মনে থাকলেই সলভ হয়ে যায়, বাকিটা চলে আসে মনে। ওখানে তার অর্থ কিছু এটা চলে আসে মনে, ক্রম অবশ্যই মনে রাখবে। দেন নেক্সট আমাদের আসছে হচ্ছে সৎকার্যবাদের কারণগুলো আমরা পড়েছিলাম, সেগুলো তোমরা ওখানে দেখে নেবে। সৎকার্যবাদটা আমার মনে হচ্ছে এই 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 স্লাইডটা দেখি। হ্যাঁ, তৎকার্যবাদে তোমরা কারণ তো ওটা তো তোমরা জানো, ওগুলো আর কিছু দেখার নেই। ব্যক্তাব্যক্তের সাধর্ম বৈধর্ম, হ্যাঁ পুরুষের আলাদা করে যে আমরা দেখিয়েছিলাম যে পুরুষের এই গুণ পুরুষের অত লাগবে না, ওগুলো পড়তে লাগবে না, ওগুলো তোমাদের ও নিজেদের বোঝার জন্য ওগুলো এখানে পড়তে লাগবে না। এখানে তোমার শুধু ওই হেতু মানে অনিত্যম অব্যয় অনেকম আশুতম লিঙ্গম তাবয়বম পরতন্ত্রম একসাথে মনে রেখে দেবে। আর তার যে আমরা ছোট ছোট ওয়ার্ড গুলো পড়েছিলাম, যেমন লিঙ্গম পরিচয়গম সাবয়বম, হচ্ছে অপ্রাপ্তি পূর্বিকা প্রাপ্তি সংযোগ সাবয়বম, তো এইসব জিনিসগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে আমাদের আসছে হচ্ছে দুজন সাদৃশ্যের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই ইয়েটা কি বলে অবিবেকী সম্ভূয়কারিতা, এটা ভুল হতে পারে, সম্ভূয়কারিতা অবিবেকী। বাকি তো ডান, বাকি ওকে।
বাকি এগুলো আর লাগে না। গুণের ক্ষেত্রে আমরা আমরা যে ছকটা পড়েছিলাম, স্বরূপ, স্বভাব, কার্য, প্রবৃত্তি, লঘু, উপষ্টম্ভ, গুরু, প্রীতি, অপ্রীতি, বিষাদ, প্রবৃত্তি, প্রবৃত্তি, শান্ত, ভোর, মূঢ়। বাস এই স্লাইডটা মনে রাখবে, তাহলে ত্রিগুণ কমপ্লিট। নেক্সট হচ্ছে পুরুষ অস্তিত্ব, পুরুষ উত্তম। এখানে ক্রম মনে রাখবে, আর কিছু মনে রাখার দরকার নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দরকার হয় সেটা হচ্ছে প্রকৃতি পুরুষ সংসর্গ। আশা করছি তোমাদের জিনিস। আচ্ছা, কাহা পঙ্গু, হাত তোলো। হ্যাঁ সুমনা বলো। এক মিনিট, আমি নিজেও তো মনে নেই। আহ, এক মিনিট। আচ্ছা, এটা ভুল করে ফেলেছি। এক মিনিট, যারা হাত তুলে রেখেছো রাখো, আমি যাচ্ছি ওখানে। হ্যাঁ, গুড। হ্যাঁ, মেঘদিবা বলো, কি বলছো? কিছু বলবে? স্নেহা? হ্যাঁ, মেঘদিবা বলো। না স্যার, আপনি জিজ্ঞাসা করলেন ওই জন্য হাত তুললাম। হুম হুম হুম, ওকে। হ্যাঁ স্নেহা, তুমি কি অ্যান্সারই করছো নাকি কিছু বলার আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার আপনি জিজ্ঞাসা করলেন, ওটার অ্যান্সারটা বলার আচ্ছা জন্য আচ্ছা হাত আচ্ছা। তুলেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, সৈনী বলো, কি বলবে? হ্যাঁ স্যার, ওই আনসারটার জন্যই। আচ্ছা হ্যাঁ, পঙ্গু তাহলে কে? এবারে পেয়ে গেছি। হ্যাঁ, পুরুষাহ। গুড। অন্ধ প্রধানম। আচ্ছা, প্রধানस्य পুরুষेण सह সম্বন্ধः কিমर्थম? হ্যাঁ, মেঘদিবা বলো। প্রধানের সাথে পুরুষের সম্পর্ক হচ্ছে দর্শনার্থ। আচ্ছা, প্রধানমী দাও সবাই। পুরুষस्य প্রধানেন সহ সম্বন্ধः। হ্যাঁ, সৈনী বলো। কৈবল্যার্থম। গুড। এই চারটে ওয়ার্ড যেন কখনোই না ভুলে যাওয়া হয়। আমি অনেককে দেখেছি খুব আর একটা ওয়ার্ড, কাহা বাধ্যতে মুচ্যতে চ। হাত তোলো। হ্যাঁ শোনো বলো। বাহ, এই জন্যই আমি প্রশ্নটা করেছিলাম, জানতাম এটা ভুল হবে। হ্যাঁ আমি অ্যান্সার জানি, জমা হাত হাত নামিয়ে দাও। পুরুষ বলবে, আমি জানি। প্রকৃতি বশাৎ পুরুষः সংসরতি বধ্যতে মুচ্যতে চ পুরুষস্যৈব বন্ধ মুক্তি। ওই যে চারটে শব্দ এখন বললাম, আর এই পাঁচটি শব্দ, এইটি যেন, এটা হচ্ছে সাংখ্য দর্শনে তোমাদের হচ্ছে দুটো প্রশ্ন আসলে 4 বা যাই হোক, এতে তোমাদের পুরো মার্কস, এটা দুটো তিনটে যাই আসুক, এগুলো মনে থাকবে। এই 5টা বাক্য থেকেই 2-3 নাম্বার চলে আসবে। হ্যাঁ বলো। স্যার বলছি, এটা কি বললেন না, শোনা গেল না, বুঝতে পারলাম না, একবার বলুন। প্রকৃতি বশাৎ পুরুষস্য এব সংসরণম বন্ধনম মোক্ষণম চ, মানে পুরুষः সংসরতি বধ্যতে মুচ্যতে চ পুরুষস্যৈব বন্ধ মুক্তি। যখনই দেখবে কে কাহা সংসরতি, কাহা বধ্যতে, কাহা মুচ্যতে, সব সময় অ্যান্সার পুরুষই হবে। আচ্ছা। হ্যাঁ, ওখানে কারিকা থেকে খুব প্রবলেম হয়। আচ্ছা, আমাকে কি বললো সুমনা? সুমনা, আমার তো ক্লাস তুমি করেছো, তো রিভিশন তাহলে হয়নি নাকি? আমি এটা তো মানে ক্লাসে মানে বারবার বলিয়ে বলিয়ে মুখস্থ করে দাঁড়িয়েছিলাম। কোশ্চেনটা বুঝতে অসুবিধা হয়েছে, মানে প্রকৃতির কারণে মানে হচ্ছে পুরুষ সংশোধিত বদ্ধতে মুচ্যতে হয়, ওটাই ভুলে দিয়েছে।
আহ এরম করলে কিন্তু হবে না, প্রশ্ন ভালো করে পড়া হচ্ছে সবচেয়ে আগে দরকার। অ্যান্সার পর তখনই আসবে যখন প্রশ্ন ভালো করে পড়বে। প্রশ্ন প্রথম ওয়ার্ড থেকে শেষ ওয়ার্ড পর্যন্ত পড়বে, অর্ধেক গিয়ে বাকিটা অ্যাজাম্পশন করে নেবে না কি প্রশ্ন পড়তে চাইছে। কোনো ওভার কনফিডেন্সের দরকার নেই, মনে থাকবে সকলের, নো ওভার কনফিডেন্স। প্রথম ওয়ার্ড থেকে শেষ ওয়ার্ড পর্যন্ত প্রশ্ন পড়বে, তারপরই অপশনের দিকে যাবে। নো ওভার কনফিডেন্স, নো স্টেপ জাম্পিং বলে ম্যাথসে, এরকম নো ওভার কনফিডেন্স। যে ওভার কনফিডেন্স করে সে কখনো পাস করে না। ফলো দি বোরিং ওয়ে, এটা হচ্ছে সাকসেসের প্রথমে। প্রথম ওয়ার্ড থেকে শেষ ওয়ার্ড পর্যন্ত প্রশ্ন পড়বে, তারপরেই অপশনের দিকে যাবে। মনে থাকবে সকলের, মনে থাকবে। মানে যতজন সবাই মিলে লাইক করো দেখি তো কে অ্যাটেন্টিভ না সেটা তো অন্তত বুঝি। আচ্ছা, হুম জিনিসটা যেন মনে থাকে। এটা 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 প্রথম সাজেশন, বাকি সব সাজেশন পরে আসে, এটা প্রথম সাজেশন। কোশ্চেনের প্রথম ওয়ার্ড থেকে লাস্ট ওয়ার্ড পর্যন্ত পড়বে, নো অ্যাজাম্পশন, কোনো আগে থেকে পরিকল্পনা করে নেবে না প্রশ্ন এটা বলতে চাইছে। আমাদের স্মার্টনেস দেখানোর কোনো দরকার নেই। চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট আমাদের হচ্ছে সাত্বিক বুদ্ধির যে চারটে ভেদ আমরা পাই, সেটা হচ্ছে ধর্ম, জ্ঞান, বিরাগ, ঐশ্বর্য। ধর্মজ্ঞান তো ইজি, বিরাগ ঐশ্বর্য হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে চারটে বিরাগ, এবং তার যে আমরা কি রোড বলেছিলাম কোথায় কোথায় কি আছে, এবং অষ্টবিধ ঐশ্বর্য। তার শুধু ক্রম লাগবে, বাকি আর ডিটেলসে লাগবে না, ক্রম থাকলেই তোমরা ওটা বের করে দিতে পারবে। ডান। অহংকারের তিনটে ভেদের নাম, তেজস অহংকার, ভৌতিক আদি, ওই যে নামগুলো আছে, কোনটা সাত্বিক অহংকার তার কি নাম ওইটা একবার দেখে নেবে। অহংকারের যে তিনটে অহংকারে ওটা একটা প্রবলেম করে, তো এইখানে কোনো এ করে লাভ নেই। তিনটে সাত্বিক অহংকার এই, রাজসিক অহংকার এই, কোথায় গেল দাঁড়া, একটু বের করিস। এটা সাত্বিক অহংকার বৈক্রত অহংকার, রাজসিক অহংকার তেজস অহংকার, তামসিক অহংকার ভূতাদি অহংকার, এইভাবে একদম। এসব নামানি হ্যাঁ, এইটা তেভ্য কসমাৎ কিম জায়তে। প্রথম হচ্ছে সাত্বিক অহংকার, বৈকৃত অহংকার, সেখান থেকে আসে হচ্ছে আমাদের ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়। নেক্সট হচ্ছে রাজসিক অহংকার, তেজস অহংকার, উপষ্টম্ভকম, তামসিক অহংকার, ভূতাদ্য অহংকার, পঞ্চতন্মাত্রানি। এক লাইনে পড়বে, যেমন এভাবে পড়লাম এক লাইনে পড়ে যাবে। নেক্সট হচ্ছে প্রত্যয় স্বর্গ। প্রত্যয় স্বর্গ যথেষ্ট বড় থাকে, প্রত্যয় স্বর্গের মধ্যে কিছু কিছু পার্ট দেখবে। কিছু কিছু পার্ট মানে বলছি, এক মিনিট। হ্যাঁ, প্রত্যয় স্বর্গ কিছু কিছু পার্ট হচ্ছে। প্রথম হচ্ছে মোট কটা ভেদ, তাহলে উপর উপর থেকে চারটি ভেদ, বিপর্যয়, অশক্তি, তুষ্টি, সিদ্ধি। কিন্তু ইনডেপথে গেলে 50টা ভেদ। ওকে, কেন? বিপর্যয় 5টা, অশক্তি 28, তুষ্টি 9, সিদ্ধি 8। অশক্তি হাত দেওয়ার দরকার নেই। বিপর্যয় 5টি, অবিদ্যা, অস্মিতা, রাগ, অদ্বৈত, অভিনিবেশ। অবিদ্যার মধ্যে 8টি তম, অস্মিতা 8টা, মোহ, রাগ 10টা, মহামোহ, দ্বেষ, তামিশ্র 18, অভিনিবেশ, অন্ধতামিশ্র 18। দেন তুষ্টির 9টা ভাগ আমরা পড়ে নেবো। 4টে আধ্যাত্মিক প্রকৃতি উপাদান, কালভাগ্য, 5টি বাহ্য, পার সুপার পারাপার, অনুত্তমাম্ব, উত্তমাম্ব। দেন নেক্সট হচ্ছে সিদ্ধি। সিদ্ধি হচ্ছে 8টি, উহ শব্দ অধ্যয়ন, দুঃখ বিঘাত, সুহৃৎপ্রীতি, দান। দুঃখ বিঘাত 3টে, প্রমোদ, মুদিত, মোদমান। ব্যাস, আর লাগবে না, ভূত স্বর্গ লাগবে না। ও সব ভূত স্বর্গ মেনলি 3টে ভাগ, ওইটুকু মনে রাখলেই হবে। দেব, মানুষ, সিরিজাত, আর ডিটেলস লাগবে না। বাস,
আর মোক্ষ সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই, যা ছিল ওই যে পুরুষ শাস্ত্রের বন্ধমুক্তি আমরা ওটা বিচার করে দিয়েছি। তো আমাদের এখানে সাংখ্য ডান। ওকে হলে লাইক করো, কি প্রশ্ন থাকলে কিছু বলার থাকলে হাত তোলো। স্যার সাংখ্যের এর আগের পিপিটিটা একবার খুলুন। এখানে সামান্যত দৃষ্টান্তবাদ বলতে কোনটা স্যার? সামান্যত দৃষ্টানুমান রিভিশন হয়নি? তিনটে অনুমান কি কি? হ্যাঁ, তিনটে অনুমান তো পূর্ববৎ, শেষবৎ আর সামান্য সামান্য দৃষ্টান্ত। ও আচ্ছা, সামান্যত দৃষ্টা, সামান্যটা আচ্ছা আচ্ছা এটা। ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ওকে। আর কার কি প্রশ্ন আছে করো। ওকে ডান। নেক্সট আমরা যাব হচ্ছে যোগ দর্শনেতে। হ্যাঁ, যোগ দর্শনের ব্যাপারটা হচ্ছে অন্যরকম। যোগ দর্শন হচ্ছে ওই ইয়ের মতো, মানে ওই যে হচ্ছে ওই মানে আগে থেকে বলে আসে না এমন ধরনের ব্যাপার। আসলে ওরকম দু তিনটে প্রশ্ন চলে আসে, না আসলে একটা আসে, কি হয়তো এরকম। তো আমরা রিস্ক না নিয়ে একটা সেফার সাইডে যাব। ওকে, প্রথম যোগেতে আসে হচ্ছে যোগের শব্দের অর্থ। দুটি শব্দের অর্থ তোমরা মনে রাখবে। অর্থ শব্দের অর্থ কোন বইয়ে কোন অর্থ শব্দের কি অর্থ, ব্রহ্মসূত্রে কি অর্থ, যোগে কি অর্থ, মীমাংসা দর্শনে কি অর্থ। অর্থ শব্দের তিনটে বইতে তিনটে দর্শনে কি অর্থ সেটা যেন সকলের মনে থাকে। আচ্ছা, কেউ যেন ওকে বলো দেখি তিনটেতে কি 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 অর্থ আছে। আমি কিন্তু সবাইকে রিভিশন করে আসতে বলেছিলাম। হুম, ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। তিনটে দর্শনে অর্থ শব্দের কি অর্থ, এবং এখানে যোগ শব্দের কি অর্থ, প্লাস যোগের ব্যুৎপত্তিতে কোন এটা হচ্ছে এবং তার অর্থ। তো যোগ শব্দের পুরো অর্থটাই এখানে লাগবে। এবং আমাদের হচ্ছে অর্থ শব্দের তিনটে গ্রন্থে যোগ, মীমাংসা আর হচ্ছে তোমাদের ব্রহ্মসূত্র, তিনটে যেন মনে থাকে। নেক্সট চিত্তভূমি, আমার কিছু বলার নেই, তোমরা জানো পাঁচটা চিত্তভূমি কি করে কার কার কোনটা ভাগ হচ্ছে। ওকে ডান, ওই যে তোমাদের টেবিলটা ছিল টেবিলটা মনে রাখা যাবে। নেক্সট হচ্ছে প্রমাণানি, দুটো প্রমাণ। তো সেখানে বিপর্যয়ের যে ভেদগুলো, অ্যাকচুয়ালি তোমাদের আগেরটাতেই বিপর্যয়ের ভেদ হয়ে যাবে অবিদ্যা অস্মিতা রাগত বেশে, তবুও যদি ওখানে কমপ্লিট না হয় তো এখানে আরেকবার করে নেবে, ওটাই রিভিশনটাই হয়ে যাবে। ওখানে ওটা ছিল আমাদের, ওখানে বিপর্যয়ের মধ্যে প্রত্যয় স্বর্গের মধ্যে ছিল, এখানে এটা প্রমাণের মধ্যে স্বীকার করা হয়েছে অবিদ্যাদি যে ভাবগুলো আছে। নেক্সট আমাদের এটা যাই হচ্ছে ওই চিত্তভূমি হয়ে গেল, চিত্তবৃত্তি হয়ে গেল, নিরোধে অভ্যাস বৈরাগ্য অভ্যন্তর নিরোধ ছিল। বৈরাগ্য তো আমরা সাংখ্যেতে কভার করে নিয়েছি, তো ওটাকে আমরা পড়ার দরকার নেই। আমরা এখানে অভ্যাসে কে ছিল, সৎকার আছে দীর্ঘকাল নৈরাজ্যের সৎকারের মধ্যে চারটে ভাগ ছিল। এক মিনিট, যোগ যোগ হ্যাঁ হ্যাঁ, অভ্যাসের মধ্যে সৎকারে চারটে ভাগ ছিল, তপ, ব্রহ্মচর্য, বিদ্যা, শ্রদ্ধা, এগুলো মনে রাখবে।
নেক্সট আমাদের যাই হচ্ছে সম্পর্কগত সামাজিক চারটে ভাগ আর সমাপত্তির চারটে ভাগ, জিনিসগুলো খুবই ইন্টার রিলেটেড। তো এইটা এবং এইটা দুটো কিন্তু আলাদা করে মনে যেন থাকে, সেটা তোমাদের দায়িত্ব। সম্পর্ক হচ্ছে বিতর্ক, বিচার, আনন্দ, অস্মিতা। সমাপত্তি সবিতর্ক, নির্বিতর্ক, সবিচারা, নির্বিচারা। যদি কনফিউশন ক্রিয়েট হয় আলাদা করে দুটো লিখবে, সম্পর্ক সমাধি, বিতর্ক, বিচার, আনন্দ, অস্মিতা। সমাপত্তি সবিচার, নির্বিচার, সবিতর্ক, নির্বিতর্ক। সরি, সবিতর্ক, নির্বিতর্ক, সবিচার, নির্বিচার। এভাবে লিখে মনে রেখে দেবে, দুটোর ইন্টার রিলেটেড আছে, কখনো যেন ওভারল্যাপ না করে। দেন নেক্সট আমাদের অসম্পর্ক সমাধির দুখানা ভাগ যে আছে, উপায় প্রত্যয়, ভব প্রত্যয়, তার মধ্যে আমাদের শুধু উপায়ের প্রত্যয়টা মনে রেখে দিতে হবে। হ্যাঁ, কারণ ভব প্রত্যয় খুবই মানে ভব প্রত্যয় একটা হচ্ছে প্রকৃতি এক মিনিট যাই ওখানে। হ্যাঁ, ভব প্রত্যয় বিদেহ প্রকৃতি লয়, তার যে ভাগ আছে অতটা ইম্পর্টেন্ট নয়, ও ঠিক আছে, মোটামুটি মনে মনে থাকবে তোমাদের, খুব একটা ইম্পর্টেন্ট হবে না। মনে রাখবে বিদেহ একটু অপেক্ষাকৃত নিম্নস্তরীয়, তো ওখানে একটু স্থূল টাইপ হবে, এবং প্রকৃতি লয় হচ্ছে একটু আপার লেভেল। তো এটা যদি গ্রাউন্ড লেভেল হয়, বিদেহ আপার, ওটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এরকম করে মনে রেখে দেবে একটুখানি, যেমন অব্যক্ত লিঙ্গ, কারণ এটা হচ্ছে চলে গেল প্রকৃতি লয়ের দিকে, যেটা সূক্ষ্ম শরীর, তাই একটুখানি ওটা একটু নিচের দিকে না, কারো শরীর থেকে, তো এটা চলে গেল বিদেহ। তো ওটা তোমাদের অ্যাজাম্পশন করে মিটে যাবে, অপ্রত্যয় দেখা দরকার নেই। উপায় প্রত্যয়তে তোমাদের যে ভাগগুলো আছে, শ্রদ্ধা, বিরিয়, কৃতি, সমাধি, প্রজ্ঞা, তার অর্থগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি হলো? ওকে, হ্যাঁ। আচ্ছা, আমার কাছে এখন স্লাইড খোলা আছে, তো এখন কেউ হাত তুলো না বা কিছু মেসেজ করো না। মেসেজ করে রাখতে হবে, মেসেজ আমি তো দেখতে পেয়ে যাবো। ওকে, এটা হচ্ছে তোমাদের উপায় প্রত্যয়ের মধ্যে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। তার সাথে মিনিং কি কি? মিনিং শ্রদ্ধা, সম্প্রসাদ, একটা এখানে বাক্য আছে, জননীব কন্যানি যোগিনম পাতি। এই বাক্যটি মনে রাখবে, কারণ এইসব বাক্য না বড্ড কনফিউশন ক্রিয়েট করে। জননী, শ্রদ্ধা কে? জননী। জননীব কল্যাণী যোগিনম পাতি, সেটা কি? শ্রদ্ধা। তো শ্রদ্ধা, সম্প্রসাদ, জননীব কল্যাণী যোগিনম পাতি। বীর্যম, উৎসাহ, স্মৃতি, ধ্যান, সমাধি, স্মৃতি বদলাভ, আর প্রজ্ঞা হচ্ছে বুদ্ধি বিবেক। বাকিগুলো অসুবিধা নেই, ওগুলো সব বীর্য, স্মৃতি, সমাধি, ওগুলো তোমরা জানবে, স্মৃতি, ধ্যান জানবে, শ্রদ্ধাটা মনে রাখতে হবে। তাহলে প্রথম হচ্ছে উপায় প্রত্যয়, পাঁচটা সাধন, আমাদের শ্রদ্ধাটা মনে রাখবে, চেতসা সম্প্রসাদ, জননী বা কল্যাণী যোগিনম পাতি, দুটো জিনিস সেখানে মনে রেখে দেবে। বাকি এসব যোগীদের ভেগ কিছু মনে রাখার দরকার নেই, ও তোমাদের এমনি তো এইসব জায়গা থেকে এসব কিছু আসে না। নেক্সট আসে আমাদের হচ্ছে ঈশ্বরের, তো তোমরা জানতে পারবে ঈশ্বরের যে এটা যে ক্লেশকম বিভাগাশয় অপরামেশ্বর পুরুষ বিষয় ঈশ্বর, ওগুলো তো তোমরা জানো, ওগুলো আবার কিছু সেরকম কিছু পড়ার দরকার নেই। ঈশ্বরের ধ্যান ট্যান ওগুলো তোমরা খুবই মানে ভালো করেই জানো। নেক্সট আসে আমাদের হচ্ছে চিত্ত বিক্ষেপ বা অন্তরায় নব, নটা আছে, তার হচ্ছে ক্রম লাগবে, আর তার যে বিশেষ বিশেষ শব্দগুলো আমি বলেছিলাম এইভাবে ছোট ছোট ভাবে, সেই শব্দগুলো কিন্তু তোমাদেরকে সেইভাবে মনে রাখতে হবে। ধাতু রসা কারণ বৈষম্য, ধাতু রস করণ কি কি সেগুলো একটুখানি মনে রেখে দেবে। আচ্ছা, করণ প্রসঙ্গে অন্তঃকরণ আর হচ্ছে নর্মাল করণ, সাংখ্যে যেগুলো ছিল অন্তঃকরণ 3টে, নর্মাল করণের সঙ্গে হতে আরো 10টা বা ইন্দ্রিয় যোগ হবে, তো মিলে 13টা, ওটা কিন্তু মনে রেখে দেবে। করণ মানে ইন্দ্রিয়। আচ্ছা, এখানে 9টা তোমাদের হচ্ছে অন্তরায় হয়ে গেল। এবারে 5টা চিত্ত বিক্ষেপ সাহা ভূবাহ, সেখানে দুঃখ তোমাদের সাংকেতিক ভূমসূলে কভার হয়ে যাবে, তো ওটা এখানে পড়ার দরকার নেই। বাকিগুলো দৌড়মানস্য অঙ্গমেজয়া শ্বাস প্রশ্বাস, দৌড়মানস্য শোভ, অঙ্গমেজয়া কম্পন, তো জানো। ওকে, শ্বাস প্রশ্বাস তোমরা সবাই জানো, দুটো জানো। তাহলে দৌড়মানস্য শোভা, এইটুকু মনে রাখলে হবে। এক তো ক্রম লাগবে, দুঃখ দৌড়মানস্য অঙ্গমেজয়া, তো শ্বাস প্রশ্বাস, আমাদের দৌড়মানস্য শোভা, এইটুকু মনে রাখলেই হবে, বাকিগুলো লাগবে না। নেক্সট, এবং যেটি দরকার সবচেয়ে মানে একটা ইম্পর্টেন্ট যেটি থাকে, এই সমাপত্তি, উপায় প্রত্যয়, আচ্ছা সম্প্রজ্ঞাত, উপায় প্রত্যয়, সমাপত্তি আর পরিকর্ম, এই চারটেই যোগ দর্শনের মেন। সপ্ত পরিকর্ম যেন প্রত্যেকের মনে থাকে।
মৈত্রী, করুণা, উদিতা, উপেক্ষা প্রথম পরিকর্ম। দ্বিতীয় পরিকর্ম প্রচ্ছাদনম বিধারণম, এবং প্রতি পরিকর্মতে কার মানে শুদ্ধি করা হচ্ছে সেটাও কিন্তু মনে থাকে, এবং সেটা কি হচ্ছে, হয় শুদ্ধি বা তাদের কিছু বিধান হচ্ছে, সেটা যেন মনে থাকে। তৃতীয় পরিকর্ম শব্দ প্রবৃত্তি, জিহ্বা মূলে, জিহ্বা মধ্যে, তালুনি, জিহ্বা আগ্রে, নাসিক আগ্রে, এগুলো যেন মনে মনে থাকে। চৌদ্দ পরিকর্ম সম্বিত, আমার দুরভাগ, বুদ্ধি সম্বিত, অস্মিতা সম্বিত। পঞ্চম পরিকর্ম ও বিতরক, ঠিক আছে লাগবে না। ষষ্ঠ পরিকর্ম স্বপ্নালম্বন, নিদ্রালম্বন, ওকে। সপ্তম পরিকর্ম ধ্যান, তো ওগুলো দরকার নেই। যদি সাতটার মধ্যে যদি আমি খুব মানে প্র্যাকটিক্যালি যাই, তো প্রথম পরিকর্ম, দ্বিতীয় পরিকর্ম, তৃতীয় পরিকর্ম, চৌথ পরিকর্ম। কারণ চৌথ পরিকর্মে বুদ্ধি সম্বিত, অস্মিতা সম্বিত, তার আবার বুদ্ধির আবার সম্বিত দুখানা ভাগ দেখানো হয়েছে, বিশ্বকা, জ্যোতিষপতি। তো এই চারটে, তাহলে প্রথম চারটি মেনলি আমাদের পড়তে হয়, বাকিগুলো কতটা ইম্পর্টেন্ট, বাকিগুলো মনে থাকবে। সমাপত্তি যে চারটে ভাগ করেছিলাম, এবং তার আমরা একটা শব্দ বললাম, সবিতর্কা সংকীর্ণা, নির্বিতর্কা স্বরূপ শূন্যা, সবিচারা ভূত সূক্ষ্ম, নির্বিচারা সর্বধর্ম। এসব জিনিসগুলো যেন মনে থাকে, বাকি আর কিছু লাগবে না, বাকি ঋতম্বরা প্রজ্ঞা ওগুলো ঠিক আছে। তো আর অষ্টাঙ্গিক যোগ, এটা আমরা এখান থেকে ইন ডিটেলস এ পড়বো, উইথ হচ্ছে তোমার যোগের যে সূত্র আছে সেগুলো সহ। আচ্ছা, অষ্টাঙ্গিক যোগে কি তোমার যম, নিয়ম, আসনা, প্রাণায়াম, প্রত্যয়, ধারণা, ধ্যান, সমাধি। যম আর নিয়ম প্রথম দুটো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কেন? ওখানে অনেক কিছু ক্যাচ আছে। যেমন যমের মধ্যে 5টা যম আছে, 5টা যম কি একসঙ্গে মহাপ্রথম বা সার্বভৌমা মহাপ্রথম বলা হয়, ওকে। এবং এটি জাত্যের দ্বারা আনন্দ পাচ্ছিল, ওকে, সেটা লাগবে না তোমাদের। হচ্ছে যে 5টাই যম হচ্ছে মহাব্রত, কিন্তু নিয়মেতে শৌচ, সন্তোষ, তপস্য, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান, এখানে লাস্টের 3টে মানে তপস্য, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধানকে বলা হয় ক্রিয়া যোগ। তাহলে 5টা যমকে বলা হয় তোমার হচ্ছে মহাব্রত, কিন্তু নিয়মের যে 3টে কি তপা, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান, ওকে বলা হয় ক্রিয়া যোগ। বাকিগুলো তোমাদের শুধু নাম মনে রাখতে হবে, বাকিগুলো শুধু শ্রুতি, ওগুলো ধারণা, আসানম, ব্যাস, আর কিছু আমাদের ওখান থেকে লাগবে না। ডান, যোগ দর্শন ডান। হ্যাঁ, কারোর কোনো প্রশ্ন থাকলে হাত তোলো, আর ওকে হলে লাইক করো। ওকে, জিনিসগুলো আসছে তো নাকি? মেটেরিয়ালসের জিনিসগুলো আসছে তো ঠিকঠাক করে মনে পড়ছে তো? কি কি করতে হবে, কি কি করতে হবে, আরেকবার দেখতে হবে। চলো, ওকে। আর কিছু এখানে যোগ দর্শনে, হ্যাঁ সাংখ্য দর্শনের আগে কেউ একজন আমাকে কি একটা প্রশ্ন করাচ্ছিল, সে কি প্রশ্ন ছিল এখন করো তো। নামটাও মনে পড়ছে না, কে প্রশ্নটা করেছিল। কৌশিক মনে হয়, নাকি? কৌশিক, হ্যাঁ স্যার। হ্যাঁ প্রশ্ন ছিল না? স্যার ওই যে আপনি ওই সাংখ্যর যে পরম্পরাটা বললেন না, মেটেরিয়ালস এর মধ্যে আরো বাল্মীকি, হারিত, কপিল দেবল, বার্ষগণ আছে, ওগুলো কি মেমোরাইজ করতে হবে না? দেয়া তো হয়েছে, পড়ার মন লাগবে না। প্রথম 3টেতেই কাজ মিটে যাবে। ঠিক আছে স্যার। একবার দেখে নেবে শব্দগত ভাবে, প্রথম 3টে কাজ মিটে যাবে। আচ্ছা, হ্যাঁ, যোগ দর্শনে আর কার কার কি বলার আছে, হাত তোলো। হ্যাঁ, আমরা নেক্সট হচ্ছে ন্যায় এবং বৈশেষিক, তিন তিন দুটোকে একসঙ্গে করব, কারণ আমরা পড়েছিও সেইভাবে। 3টে গ্রন্থকে তোমরা জানো, 3টে গ্রন্থকে আমরা ট্যালি করে করে পড়ে গেছি। তো প্রথম আসছে তর্ক সংগ্রহ, তর্ক ভাষা, নিরুক্তাবলী। 3টেতে কমন যে জায়গাগুলো থাকে সেটা হচ্ছে এই যে হেত্বাভাস, বিশেষণ বিশেষ্য ভাব, মানে হচ্ছে আমাদের সন্নিকর্ষ, এবং 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 হ্যাঁ, আর হচ্ছে অভাবের সঙ্গে এখানে যে এর ভেদ, কারণা ভাবাভাবে না কারণ ভেদ, এগুলো কিছু তুলনাত্মক আমরা পাই। এবং আমরা কালকে একটা দেখেছিলাম, সেটা হচ্ছে ওই যে
লাস্ট ক্লাসে আমরা লাস্টের আগের ক্লাসে আমরা দেখলাম না যে জিনিসটা কি বলে, ওই ধুম পৃথিবী অফ তেজের যে প্রকারভেদ ওগুলো একটুখানি ছোট ছোট, এগুলো কম্পারেটিভ হয়, সেগুলো একটুখানি মনে রেখে দেবে। আচ্ছা, তর্ক সংগ্রহে তো মঙ্গল শ্লোক, দুটোরই মঙ্গল শ্লোক আমাদের লাগবে। মুক্তাবলী শুধু কারিকা পড়বো, পরামর্শ এবং ব্যাপ্তির আমরা দুখানা লক্ষণ পড়েছিলাম, হেতুমা আনিত্যম, আর একটা হচ্ছে ব্যাপ্তির সাধিবাদান্যাসমিন, দুখানা কিন্তু কেন মনে থাকে, ব্যাপ্তির দুখানা লক্ষণ। বাকি অভাবের ওখানে অভাব প্রতিযোগ ব্যতিকরণ বুদ্ধি সব আছে, ব্যাস ওখানে আর কিছু মুক্তাবলীতে আর কিছু আমাদের লাগবে না। হয়তো একটা প্রশ্ন আসে, বা ওর জন্য বেশি এ করার দরকার নেই। মেন হচ্ছে তর্ক সংগ্রহ এবং ভাষা। তর্ক সংগ্রহ হতে পদার্থ, দ্রব্য, এগুলো তো তোমাদের অলরেডি ক্লিয়ার আছে। দ্রব্যেতে, হ্যাঁ, দ্রব্যের মধ্যে আমরা কিছু কিছু ভেদ দেখেছি, এবং গুণের মধ্যে দ্রব্যত্ব ব্যাপ্তি, যেটা তোমরা জানো, ওই একটা আমরা কালার করে আমরা একটা ছক করে তোমাদেরকে দেখিয়েছিলাম। নেক্সট হচ্ছে বুদ্ধির যে ভেদ, এবং তার থেকে আগে যে প্রমাণ, ওগুলো মোটামুটি মনে রাখবে। প্রমাণেতে কি কি, প্রমাণেতে শুধু হচ্ছে তিনটে কারণ। হ্যাঁ, প্রথম হচ্ছে অসাধারণ কারণ করানো, ওইসব বাক্যগুলো, দু তিনটে বাক্যগুলো মনে রেখে দেবে। হ্যাঁ, কারণ তিনটে, ওগুলোর মধ্যে তোমরা মোরালেস জানো যে কোনটা কারণ, তো খুব ডিটেলসে যাওয়ার দরকার নেই। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে সন্নিকর্ষ ও তর্ক সন্নিকর্ষ, আমাদের অলরেডি গেছি। সন্নিকর্ষ দুটোকে একসঙ্গে পড়বে, দুটোকে একসঙ্গে ট্যালি করে পড়বে, তাহলে তোমার সুবিধা হবে। কারণ বাকি সবই কমন, শুধু বিশেষণ ভাবে এখানে একটা আছে, এখানে দুটো আছে, ভাষায় দুখানা আছে, ওগুলো একটুখানি তোমরা ওইভাবে ট্যালি করতে করতে পড়ে নেবে। অনুমানের দুটো ভেদ, যেটা তোমাদের আশা করছি অলরেডি ক্লিয়ার আছে। এবং বাকি যে শব্দ প্রমাণে কিছু সেই থাকে, ওগুলো দু একটা বাক্য থাকে তোমাদের, আমাদের এখনো ওটা তোমাদের তোমরা বুঝতেই পারবে, তোমাদের তো ক্লাসে ওটা হয়ে যাবে। ওকে, তো তর্ক ভাষায় এটা মোস্ট ইম্পর্টেন্ট থাকে, এটা হচ্ছে ষোড়শ পদার্থানাম ক্রমঃ, খুব ইম্পর্টেন্ট থাকে। প্রথম দিক থেকে নয়, মাঝের দিক থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে। প্রথম দিকের 5-6টা সকলেরই মনে থাকে, প্রবলেম তার পরে ক্রিয়েট হয় একটা, যখনই, আচ্ছা আরেকটা জিনিস, যখনই এরকম কোনো ক্রম থাকবে না অপশনে, ক্রমটা প্রথম আগে একবার নিজের মনে করে নেবে, আগে দেখতে যাবে না অপশন, তাহলে ভুলেই যায়। আগে নিজে মনে করে নেবে, আচ্ছা এই আছে, আচ্ছা এবারে অপশনে দেখি কোনটা কোনটা আছে, নইলে কিন্তু কনফিউজ হওয়ার প্রচন্ড হাই চান্স। যদি প্রথমে ক্রমেতে প্রথমে যদি তুমি অপশন পড়ে নাও, আগে নিজের থেকে নিজের মন থেকে এ করবে, আচ্ছা এখানে এই ক্রমটা আছে, আচ্ছা এবার এখানে দেখ, মনে থাকবে ক্রমের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচ নেব। ওকে, ডান 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 ডান, চল, হ্যাঁ বাকি সব ঠিক আছে। হ্যাঁ বাকি সব ঠিক আছে। প্রমেয়, 12টা যে প্রমেয় আছে শুধু তারও এরকম ক্রম লাগবে। এবং মোক্ষে একবি শুধু দুঃখ না আসায়, একবি দুঃখ আমরা যে টেবিলটা দেখেছিলাম পুরো 21টা দুঃখ, ওটা একবার একটু দেখে নেবে। আর অন্য পদার্থের যে একটু ক্রম মনে রাখবে, আর উপর উপর দেখে নেবে, খুব ডিটেলসে যাওয়ার ওগুলো দরকার নেই। উপর উপর কোনো শব্দগুলো দেখে নিলে মনে থেকে গেল যে এটা এইটুকু, মানে মনে আসবে এরকম, মানে একদম বসাতে দরকার নেই, উপর উপর থাকলেই হলো ব্যাস। এখানে আর বেশি ইনডেপথে তর্ক ভাষা যাওয়ার দরকার নেই। বাকি ন্যায় বৈশিষ্ট্য এখানে ডান। কারোর কোনো প্রশ্ন থাকলে করো। ওকে, তো ন্যায় বৈশিষ্ট্য ওকে তোমাদের, ইন্টারেস্ট চলে যাচ্ছে নাকি? মুক্তাবলীর কি এই তিনটেই পড়বো শুধু, আর কিছু লাগবে না? বাকি সব, বাকি এই দুটো গ্রন্থে বাকি সব কভার হয়ে যাবে। অভাব ও প্রতিযোগী ব্যতিকরণ ও বোধ্য বাক্য আছে না, ওইটুকু যে, কারণ ওটা হচ্ছে ওইখানে আমরা শুধু ওই জিনিসগুলোই আধিকারিকতে পড়বো যেগুলো কমন নয়। বাকি হেত্ব হস্ত আমরা 3টে ট্যালি করেই পড়ছি, আমরা অলরেডি ওভাবেই পড়েছি।
তো ওখানে মুক্তাবলীও চলে আসছে, ভাষাও চলে আসবে, তর্কসঙ্গত আসছে। এখানে আমাদের লক্ষণগত যে ভেদ, কোনটায় কোন দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, সেগুলো তো আমরা একসাথে পুরো ওটা হয়ে যাবে। বাকি শুধু ওখানে দুটো জিনিস থাকে, পরামর্শ আর ব্যাপ্তির বিষয়গুলো থাকে, আর যে এমনি কারিকাবলীগুলো দু মানে ওয়ার্ডিং এর জন্য। ওকে, দেন নেক্সট আমরা তাহলে যাব মীমাংসা। প্রথম যেটা বলেছিলাম, অত শব্দার্থ আমরা দেখবো, মীমাংসা শব্দার্থ বিচার। এখানে প্রথম যেটা দরকার পড়ে মীমাংসাতে, খুবই কনফিউশন ক্রিয়েট করে, সেটা হচ্ছে এর যে তিনটে সম্প্রদায়, তার মধ্যে দুটো সম্প্রদায়, ভুল সম্প্রদায় আর ভাট্ট সম্প্রদায়, তাদের মধ্যে প্রমাণগত ভেদ আছে, তাদের মধ্যে এই পদার্থগত ভেদ আছে। তো তোমরা যেটা আমাদের নোটের প্রথমের দিকে দেখবে হয়তো, সেগুলো থাকবে পুরো স্লাইড স্লাইড এরকম করা করা মতো আছে। ওই জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্য মনে রাখবে। মীমাংসাতে সম্প্রদায়গত ভেদেতে বড্ড কনফিউশন ক্রিয়েট হয়। তো এই পুরো সেকশনটা তোমরা দেখবে উইথ আচার্য, তার কাল এবং গ্রন্থ। দেন নেক্সট যেটা দরকার পড়ে হচ্ছে দুটো তিনটে জিনিস মীমাংসা দর্শনে পড়তে হয়। কি কি? প্রথম হচ্ছে শাব্দিক ভাবনা, অর্থী ভাবনা, নেক্সট হচ্ছে বিধি। বাকি শেষের দিকের গুলো অতটা দরকার পড়ে না। বিধির আমরা মনে আছে তো, আমরা তিনটে পক্ষে, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, তিনটে ভাবে আমরা বিধিকে ব্যাখ্যা করেছিলাম, মনে আছে? একজনের মনে আছে, বাকি ওকে। তো ওই তিনটে পক্ষে তার মধ্যে দ্বিতীয় পক্ষ যেটা ছিল, এটা কি? ওই যে উৎপত্তি বিনিয়োগ, প্রয়োগ বিধি আর অধিকার বিধি, এটাই বেশি ইম্পর্টেন্ট। তার সঙ্গে শেষের দিকের পরিসংখ্যা বিধি, এটা আমার লেখা আছে, বিনিয়োগ বিধি, প্রয়োগ বিধি। এবং কারণ তার যে সহকারী প্রমাণ খুব ইম্পর্টেন্ট, সহকারী প্রমাণ অত্যন্ত ইন্টার রিলেটেড মতো, তো দুটোকে আলাদা আলাদা করে পড়বে। তার ক্রম, তার অর্থ। বৈশাখী দাস নতুন জয়েন নাকি? আচ্ছা, তো সহকারী প্রমাণ, তার ক্রম, তার অর্থ, প্রতি রাজ্যে কি কি ভেদ আছে, শ্রুতিলিঙ্গ বাক্য প্রকরণ, ওঠা এখানে সত্য পাঠ্যস্থান। ওই সহকারী প্রমাণ দুটোকে আলাদা আলাদা ভাবে ভালো করে রিভিশন দেবে, ওখানে যেন কনফিউশন ক্রিয়েট না হয়, কোনটা বিনিয়োগ বিধি যাচ্ছে, কোনটা প্রয়োগ বিধি যাচ্ছে। ডান। নেক্সট, দ্বিতীয় আদি বিভক্তিতে আমরা দেখেছি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী সব আমরা ওখানে পড়েছি, সেগুলো যেন মনে থাকে। আমরা দ্বিতীয় শ্রুতি যে পড়েছিলাম, শ্রুতি বাক্যগুলো কিন্তু মীমাংসাতে মনে রাখাটা খুবই দরকার। ওটা বেশি ইজি হয়ে যায় আমাদের মীমাংসার রিভিশন করা। ওকে, শ্রুতি বাক্যগুলো আমরা ওখানে মনে রাখ। শ্রুতি বাক্য দু জায়গায় মনে রাখতে হবে, এক মীমাংসা আর এক হচ্ছে ব্রহ্মসূত্র। নেক্সট প্রসঙ্গ দেখলাম নামধেয়, তার আমরা যদি ভেদ পাই, মত্বর্থ, বাক্যান্তরে, তৎপ্রক্ষ, তদ্ব্যপদেশাহা, দুটো তিনটে এখান থেকে মনে রাখবে। অর্থবাদের দুটো ভেদ আমরা পাই লাস্টে, গুণবাদ, অনুবাদ, ভূতার্থবাদ। এই তিনটের যে উদাহরণগুলো আছে সেগুলো মনে রেখে দেবে। এবং অপূর্ব ভেদটা শুধু নাম মনে রাখবে যে আমাদের চারটে অপূর্ব ভেদ আছে, বাস। হচ্ছে আর ডিটেলস ওখানে জানতে হবে না, শুধু নাম, শুধু নামগুলো কি কি চারটে ভেদ আছে সেগুলো মনে রাখবে। বাকি মীমাংসা দর্শনে কিছু লাগবে না। হ্যাঁ, আচ্ছা, কারোর কি পেয়ে আসে বলো? হুম, তাহলে আমরা নেক্সট যাবো হচ্ছে বেদান্ত স্যার। মঙ্গল শ্লোক আমি প্রতিবন্ধই বলেছি, মঙ্গল শ্লোক অবশ্যই দরকার পড়ে। নিত্য আদি নাম, নিত্য নামে প্রায়শ্চ উপাসনা, যেটা আমি এর আগেও দেখেছি, তার উদাহরণ লাগবে। আর তার গৌণ প্রয়োজন, মুখ্য প্রয়োজন, গৌণ প্রয়োজন, মুখ্য প্রয়োজন। ডান। সমাধির যে পরপর দৃষ্টান্ত এবং অর্থগুলো আছে সেইগুলো মনে রাখবে। বেশি যখন অজ্ঞানের লক্ষণটা মনে রাখবে, পরপর লক্ষণ, তার যে আমরা ডিটেল স্টাডি করেছিলাম সেখানে বিশেষ বিশেষ গুলো, বাস। আচ্ছা, নেক্সট, ওখানে প্রচুর আলাদা আলাদা করে ব্যাখ্যা আছে। জাগ্রত সংযুক্তি, অথরিটেশন আমাদের দরকার নেই। আমাদের সিম্পল একটা যে ছক বানাবে,
জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, সমষ্টি ব্যষ্টি, সমষ্টি ব্যষ্টি, সমষ্টি ব্যষ্টি, সমষ্টি ঈশ্বর তার হেতু, ব্যষ্টি প্রাজ্ঞ হেতু, এখানে সূক্ষ্মতে হিরণ্যগর্ভ হেতু, প্রাজ্ঞ হেতু, বিশ্ব হেতু, বৈশ্বানর হেতু, বৈশ্বানর বিশ্ব। জাস্ট এরকম একটা হাতে একটা ছক বানাবে এবং সেটাকে পুরো কভার, বাকি ওখানে পুরো সেকশন দেখার দরকার নেই। এবং আকাশাদি সাত্বিকাংশ এবং রজ অংশ থেকে আলাদা আলাদা করে যে বেরোচ্ছে অন্তঃকরণ, যেদিকে পাঁচটি প্রাণের মধ্যে যেটি বৈকল্পিক পাঁচটি প্রাণ, সেটা খুবই দরকার পড়ে। বৈকল্প পাঁচটি প্রাণ, উদ্গীরণ, ওই সবগুলো যেগুলো আছে, নাগ কুর্ম কৃকল, ওই সবগুলো মনে রাখবে এবং তার কোনটার কি অর্থ। তো বৈকল্পিক প্রাণ যেগুলো আছে, এগুলো অবশ্যই মনে রাখবে এবং কোষের মিনিমাম মনে রাখবে। এবং কোষের মধ্যে বিজ্ঞানময় কোষ যেন অবশ্য মনে থাকে। ব্যবহারিক জীব, ওখানে ওই শব্দটা আছে, তো বিজ্ঞানময় কোষটা যেন বিজ্ঞানময় কোষটা যেন অবশ্যই ওখানে মনে থাকে। ডান। নেক্সট আমরা চলে যাব হচ্ছে শ্রবণের যে অর্বিত লিঙ্গ আছে আমরা উপক্রম প্রথমবার, সেগুলো 4টে বিঘ্ন। এবং আমরা জীবন মুক্তি প্রসঙ্গে দুখানা শব্দ করেছিলাম, আমারিত্বাদি জ্ঞান সাধনানি, অদৃষ্টিত্বাদ সদ্গুণাহ। দুটো তোমরা পেয়ে যাবে, তোমরা তোমাদের নোটে পেয়ে যাবে বা স্লাইড নোটে পেয়ে যাবে, ওগুলো তোমরা একটুখানি দেখে নেবে। আমানিত্বাদিনী জ্ঞান সাধনানি, যে সব জ্ঞান সাধন আছে, অদৃষ্টিত্বাদি যে সদ্গুণ, অদৃষ্টি এসবগুলো ওখানে জ্ঞান সাধন এবং সদ্গুণা যে পরপর ক্রমগুলো আছে, ক্রমগুলো এবং তার সিম্পল এর মতো মিনিং গুলো মোটামুটি মনে রেখে দেবে। দেন লাস্ট আমরা যাব হচ্ছে ব্রহ্মসূত্র ভাষ্যম। ব্রহ্মসূত্র ভাষ্যমের 3টে জিনিস মনে রাখতে হয়। কি কি? সূত্র, শ্রুতি, উপনিষদ, আর এখানে সমাধানে কি বিশেষ ওয়ার্ড প্রয়োগ হচ্ছে এক্সেট্রা। ব্যাস, এই 4টে জিনিস মনে রাখলেই কাজ শেষ। এক্সট্রা আমরা আর একটা সেকেন্ড জিনিস, এটা হচ্ছে প্রথম ফার্স্ট। সেকেন্ড, যে বেদান্ত সম্প্রদায়, কোন সম্প্রদায়, কোন আচার্য, কোন কাল, ওইসব জিনিসগুলো তোমরা কিন্তু এইখানে বেদান্ত, কারণ ব্রহ্মসূত্র ভাষ্য শুধু অদ্বৈত পরক প্রশ্ন আসে না, এক দুটো অন্যান্য দর্শন রিলেটেড প্রশ্ন আসে, যেগুলো সাধারণত তোমরা ক্লাসে তোমরা অন্য দর্শন আমরা মোটামুটি দেখেছি, তো সেখান থেকে মোটামুটি তোমরা পড়লে বের করতে পারবে, অতটা টাফ হয় না, বের করতে পারবে। তো তোমরা ওটা ট্রাই অ্যাটেম্প নিতে পারো। আচ্ছা, আমি গ্রন্থাবয় অতটা দরকার পড়বে না, ঠিক আছে। অধ্যায় ভাষাতে আমি কিছু কিছু বাক্য রাউন্ড আপ করে হাইলাইট করে দিয়েছিলাম, ছোট ছোট বাক্য, ওই শুধু বাক্যগুলো পড়ে, বাকি অধ্যায় পড়ার কোনো দরকার নেই। খ্যাতিবাদী 4টি খ্যাতিবাদের আমি নাম বলেছিলাম, কাদের কাদের এই খ্যাতিবাদ এবং তাদের কি মত, তো ওইগুলো একটুখানি দেখে নেবে। তাহলে কি হলো, 2, 3, 4, বাকি আর অত ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এটা একটা সাজেশন টাইপ। প্রাণাধিকরণ আর প্রাতর্দানাধিকরণ দুটোর কিন্তু শ্রুতিবাক্য যে শব্দ অনেক মিল, তো দুটোকে কিন্তু আলাদা করে অবশ্যই মনে রেখে দেবে, যেন কনফিউশন ক্রিয়েট না হয়, ওভারল্যাপিং না হয়। প্রাণাধিকরণ, প্রাতর্দানাধিকরণ দুটোকে আলাদা আলাদা করে মনে রেখে দেবে। শাস্ত্রস্য যোনিতা দুটো অর্থ, ওগুলো তোমরা তো মনে আছে, ওগুলো আর কিছু করছি না। ওকে, ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্মণি কর্মণি ষষ্ঠী, এটা মনে রেখে দেবে ব্যাস। আর এখানে যে বাকি এগুলো তোমরা PIQ তোমাদের যে আছে এগুলো করলেই বাকি ব্রহ্মসূত্রে আর কিছু দরকার লাগে না। ইতি সমাপ্তম দর্শনম।